মানে আমরা কি করলাম? আরে উনি প্রেগনেন্ট জেনেও কেন ওনাকে নেশার জুস খেতে দিলি? হ্যাঁ, কেন? ডক্টর আহাদের মুখে এমন কথা শুনে রিক যেন 440 ভোল্টের ঝটকা খেল। রিক মনে মনে ভাবল, এ ছেলে কি বলে? এই মেয়ে প্রেগনেন্ট মানে কি? এসব কিভাবে সম্ভব? এর মানে উনি সত্যি সত্যি একজন দুশ্চরিত্র মহিলা। উনি কার সঙ্গে রাত কাটিয়েছে? উনি এতদিন এই বাসায় ছিল ইনোসেন্ট সেজে। না, আমার বাসায় কোনো দুশ্চরিত্র মেয়ের জায়গা হবে না। উনি এত নীচ, বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে রাত কাটিয়েছেন। ছি ছি, আমি কেন একটা নোংরা মেয়ের প্রেম পড়েছিলাম? মিস্টার হাজব্যান্ড, আমি জানি না আমার গর্ভের সন্তান পাপ নাকি পূর্ণ। আমি জানি না আমার আল্লাহ তাআলা কি পরীক্ষা নিচ্ছেন, তবে আমিও পরীক্ষা দিব রিক। আমি নিজেও খুঁজে বার করতে চাই আমার এই অবস্থার জন্য দায়ী কে। কে এইভাবে আমার জীবন নষ্ট করলো, তাকে আমি কখনো ক্ষমা করব না। যেদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো, সেদিন আমি নিজেই আপনাকে মুক্তি দিয়ে চলে যাব। রিকের ভাবনার মাঝেই আহাদ রিধিকে যত্ন করার কথা বলে চলে যায়। রিক যতবার রিধির দিকে তাকিয়েছে ততবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে রিক। ডক্টর আহাদের মুখে এমন কথা শুনে প্রতিবেশীরা রিধির নামে উল্টাপাল্টা কথা বলে। রিধির সম্মান বাঁচাতে রিকের মা রিককে বলে রিধিকে বাঁচাতে। রিক জানতে চাইলেই রিকের মা রিককে বলে রিধিকে বিয়ে করতে। এই বিয়েতে রিক রাজি হয় না, রিধিও রাজি না। সেও চায় না তার একটা ভুলের জন্য কারো জীবন নষ্ট হোক, তাই রিধি রাজি হয় না। কিন্তু রিকের মায়ের কাছে হার মেনে রিক ও রিধি দুজনে বিয়ে দেওয়া হয় কাজী ডেকে। রিক তো সেই রেগে ফুলে আছে তার মা ও রিধির উপর। এত কিছু হয়ে গেছে, না রিকের বাবা আর না রিক্তা বাসায় ছিল। তারা এসে যখন শুনে রিক্তা খুশি হলো, রিকের বাবা মেনে নিতে পারেনি। তিনি তার বউকে বলে, এসব কি রিকের মা? তুমি দেখে শুনে একটা দুশ্চরিত্র মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলে। আর সব থেকে বড় কথা, তুমি জানো আমি আমার বিজনেস পার্টনারের মেয়ের সঙ্গে রিকের বিয়ে ঠিক করে রেখেছি। আমার কিছু করার ছিল না, মেয়েটা অসহায়। ওকে যদি রিকের সঙ্গে বিয়ে না দিতাম, তবে মেয়েটা মানুষের কটু কথায় নিজেকে শেষ করে ফেলতো। তাই বলে তুমি আমার জীবন নষ্ট করবে ওই চরিত্রহীন মেয়ের জন্য? রিক তার মায়ের কথা শুনে কথাটা বলে। রিকের কথা শুনে রিকের মা বলেন, রিধি খারাপ মেয়ে না রিক, আমি মানুষ চিনি। আমি বলছি তোকে, তুই ভালো থাকবি। ভালো না চাই, ওই রকম চরিত্রহীন মেয়ের সঙ্গে আমি কখনোই ভালো থাকবো না। কথাগুলো বলে রিক বাসা থেকে বেরিয়ে যায়। রিকের বাবা নিচে রুমে চলে যায়। রিধি সেখানে বসে মাথা নিচু করে কান্না করে যাচ্ছে। রিক্তা এসে তার পাশে বসে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এমন সময় রিক্তার মা রিধির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, মামুনি, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আমার মেয়ে কি দুশ্চরিত্রহীন? সে কি হাজারটা ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছে? রিধি রিকের মায়ের এমন আদুরে গলার আওয়াজ শুনে আরও ফুপিয়ে ওঠে এবং মাথা দুলিয়ে না বোঝায় এবং তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, না আন্টি, আমি অমন মেয়ে না। তাহলে ব্যাস, আজ থেকে তুই নিজেকে শক্ত রাখবি। আর যারা তোকে অপবিত্র করতে চেয়েছিল তাদেরকে সামনে নিয়ে আসবি। আর আমার ছেলেটা এরকম না, সেটা তো এতদিনে বুঝেছিস। আর আমি তুই করে বললাম বলে কি রাগ করলি মা? না আন্টি, আমি রাজি করিনি। আপনি তো আমাকে মেয়ে বলেছেন, মেয়েকে তো মায়েরা তুই করেই বলে। আর আমি কথা দিচ্ছি, আমি নিজেকে প্রমাণ করব। শুধু আমার স্বামীর জন্য না হলেও আমি কখনোই নিজেকে প্রমাণ করতে চাইতাম না আন্টি। আমি তোকে মেয়ে মানলাম, আর তুই আমাকে মা মানতে পারিসনি? না আন্টি, না মানে আম্মু, সরি, আমি তো আপনাকে আম্মু মেনেছি। তুই তো আম্মু মেনে নিছিস, আর পরেও ভুল করছিস। আবার কি ভুল করলাম মা? তুই তোর মাকে আপনি বলিস? মাকে কেউ আপনি বলে? ও সরি, আবারও ভুল করে ফেললাম। এইভাবে ওদের খুনসুটি মিটল। রিক্তার মা রিধিকে খাইয়ে দিয়ে রিক্তাকে বলল রিধিকে রিকের রুমে দিয়ে আসতে। রিধি যেতে রাজি হয় না। রিক্তাও গাইগুই করে, কিন্তু রিক্তার মা রিক্তাকে বলে জোর করে রিধিকে রিকের রুমে দিয়ে যায়। রিক্তা রিধিকে রিকের রুমে নিয়ে আসে। রিধি রিকের রুম দেখে অবাক হয়ে যায়। একটা ছেলের রুম এত গোছানো কি করে হয়?
রিধি ও পরিষ্কার, রিকের মতন এত না। রিধির খুব ভালো লাগে রিকের রুম। রিক্তা রিধিকে রুমে দিয়ে চলে যেতে নিলেই রিধি রিক্তার হাত ধরে নেয়। রিক্তা ঘুরে তাকায়, তারপর আস্তে করে তাকিয়ে চোখ নামিয়ে বলে, কি হলো ভাবিজি, ভয় করে? তা ভয় করবে না? তোর ভাইয়া যে রাগী, একটু আগে ওনার যে রূপ দেখলাম, এখন তো আমার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। প্লিজ ইয়ার, আমাকে তোর রুমে নিয়ে চল। আমি এখানে থাকবো না। উনি রুমে এসে আমাকে দেখে আবার যদি রেগে যায়, আমাকে তো মেরেই ফেলবে। কিছু হবে না, তুই থাক, আমি আসছি। বলে রিক্তা দরজা লাগিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আধা ঘন্টা পর রিক বাসায় এসে নিজের রুমে যায়। রুমে ঢুকতেই দেখতে পায় তার বিছানায় গুটিসুটি মেরে বসে আছে একটা মেয়ে। রিকের বুঝতে বাকি থাকে না মেয়েটাকে। মেয়েটার কথা মাথায় আসতেই রাগটা চরচর করে বেড়ে যায়। সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রিদির হাত ধরে টান মেরে রিদিকে খাট থেকে নিচে নামায়। তারপর চুলের মুঠি ধরে একদম মুখের সামনে এসে হিসিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার বিছানায় বসার? তুই কি ভেবেছিস তোর মতো একজন চরিত্রহীন মেয়েকে আমি আমার বউ বলে মেনে নেব? কখনোই না। তুই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। এরপরে যেন তোকে আমার রুমে না দেখি। বলে রিক রিদির হাত ধরে ছুঁড়ে ফেলতে যায়। পরক্ষণে প্রেগনেন্টের কথা মাথায় আসতেই কোনো রকমভাবে নিজেকে সামলে নিয়ে দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে বলে, তুই চরিত্রহীন হতে পারিস, কিন্তু তোর পেটের বাচ্চার তো কোনো দোষ নেই। তাই আজ ওই বাচ্চার জন্য বেঁচে গেলি। শোন, আম্মু তোকে আমার ঘাড়ে ঝুলিয়েছে ঠিকই, তবে মনে রাখ, আম্মু যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন আম্মু নিজেই তোকে এই বাসা থেকে বের করবে। তাই সেই কদিন আমি তোকে সহ্য করে নেব। আর শোন, আমার বিছানায় তোর কোনো ঠাঁই নেই, তাই তুই কোথায় ঘুমাবি তুই দেখে নে। রিধি এই রিককে চেনে না। এতদিন রিধি যে রিককে চিনত সে তো শান্ত ভদ্র, মেয়েদের সম্মান করত। এ কোন রিক? রিধির খুব কান্না পাচ্ছে। তারপরেও নিজেকে কন্ট্রোল করে রুমে থাকা ডিভানে গিয়ে শুয়ে পড়ে। রিক এক পলক রিধির দিকে তাকিয়ে সেও ঘুমের দেশে পাড়ি দেয়। পরের দিন রিধির ঘুম ভাঙতেই দেখতে পায় রিক উপর হয়ে শুয়ে আছে। এসি বন্ধ, তাই গায়ে অল্প অল্প ঘাম জমেছে। সেই ঘামে রিকের শরীর চিকচিক করছে। রিধি না যাইতেও বারবার তার চোখ রিকের শরীরের দিকে চলে যাচ্ছে। রিধি কোনো শক্তি বলে নিজেকে আটকে রাখতে পারছে না। সে এক পা করে রিকের বেডের কাছে যায় আর ডান হাত উঁচিয়ে আস্তে করে রিকের পিঠে গিয়ে পড়ে। রিক এর শরীরে টাচ করে রিধির মনে হলো কোনো বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে চমকে হাত সরিয়ে নেয়। আর তার মনে হতে লাগলো এই স্পর্শ এর আগেও পেয়েছে, কিন্তু কোথায় সেটাই সে মনে করতে পারছে না। চোখ বন্ধ করে সে অনুভব করে রিককে আর ওই স্পর্শের কথা মনে করার চেষ্টা করে। এমন সময় রিক্তা ডাকতে ডাকতে ওপরে উঠে আসে। রিক্তার গলার আওয়াজ শুনে রিধি ছিটকে সরে আসে। তারপর এসি রিমোট নিয়ে এসি চালু করে দেয়। তারপর নিজেকে ঠিক করে দরজা খুলে দেয়। দরজা খুলতে রিক্তা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। রিধির দিকে তাকিয়ে বলে, কি ভাবিজি, ঘুম ভাঙলো? রিক্তা, কাল থেকে কি ভাবিজি ভাবিজি করে রেখেছিস? একদম উল্টোপাল্টা কথা বন্ধ কর। আর বল, সকাল সকাল কেন এখানে? তোকে আম্মু ডাকতে বললো, নিচে আয়। ওকে, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রিধির কথা শুনে রিক্তা নিচে চলে যায়। রিধি সাবান নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছে। এমন সময় চুলের পানি গিয়ে পড়ে রিকের মুখে। রিধি বুঝতে পারে না। এদিকে ঠান্ডা পানির ঝাপটায় রিকের ঘুম ভেঙে যায়। আচানক ঠান্ডা পানি মুখে পড়তে দেখে রিক রেগে কিছু বলতে যাবে, তার আগে আয়নার সামনে একটা হুড়পড়িকে দেখে রিক থমকে যায়। সে ঘুমের ভান করে লুকিয়ে লুকিয়ে রিধিকে দেখে আর মনে মনে ভাবে, ওয়াও, কত কিউট, পুরো স্নিগ্ধ পরি লাগছে। আমি তো এই মায়াবতীর প্রেমে পড়েছিলাম, কিন্তু আফসোস, আমি এমন একজনকে ভালোবাসলাম, সে একজন চরিত্রহীন মহিলা। আমি তোকে কখনোই ক্ষমা করব না। মিসেস রিক চৌধুরী হওয়ার খুব শখ না তোর? এবার দেখ আমি তোর জীবন কেমন হেল করি। এত এত অত্যাচার করবো যে একসময় তুই নিজেও বলবি তোর ডিভোর্স চাই। সেদিন আম্মু আমাকে কিছু বলতে পারবে না। এসব ভাবছে আয়নার দিকে তাকিয়ে রিধিও রিককে খেয়াল করে। রিধিও আয়নার সামনে দাঁড়িয়ে রিকের দিকে তাকিয়ে মনে মনে বলে, মিস্টার হাজব্যান্ড, আমি জানি না আমার গর্ভের সন্তান পাপ নাকি পূর্ণ। আমি জানি না আমার আল্লাহ তাআলা কি পরীক্ষা নিচ্ছেন, তবে আমিও পরীক্ষা দিব রিক। আমি নিজেও খুঁজে বার করতে চাই আমার এই অবস্থার জন্য দায়ী কে। কে এইভাবে আমার জীবন নষ্ট করলো, তাকে আমি কখনো ক্ষমা করব না। যেদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো,
সেদিন আমি নিজেই আপনাকে মুক্তি দিয়ে চলে যাব। কথাগুলো ভেবে রিধি নিচে চলে যায়। রিকও উঠে ফ্রেশ হয়ে অফিসের পোশাক পরে নিচে আসে। রিকের মা কিচেন রুমে ছিল। রিধি কিচেনে যেতে চাইলে তিনি বাধা দিয়ে বলে টেবিলে বসতে। রিধিও বাধ্য মেয়ের মতন টেবিলে বসে। রিক কিছু না বলে উল্টো পাশে বসে ডিম ও জুস খাচ্ছে। এমন সময় রিক্তা এসে রিধির পাশে বসে। রিক্তাকে দেখে রিধি একটা মুচকি হাসি দেয়, যেটা রিকের নজরে পড়ে। রিক সেসবে পাত্তা না দিয়ে নিজের খাওয়ায় মন দেয়। ওইদিকে ইতু ডাইনিং রুমের সোফায় মন খারাপ করে বসে আছে। তার পাশে তার মা ও বাবা। ইতুর মা তো ইতুকে অনেক বকা দিচ্ছে শুভর জন্য। তখন ওপর থেকে এনা নেমে আসে। এনা সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মায়ের গলার আওয়াজ শুনে তাদের সামনে আসে। রীতির বাবা ও ইতুকে অনেক কথা বলছে। এনা সব শুনল। এনাকে দেখে তার মা বাবা এনার কাছে নালিশ করতে যাবে, এমন সময় এনা হাতের ইশারায় তাদের থামিয়ে দেয়। এবার এনা সবাইকে বকা দিয়ে বলে, ব্যাস বন্ধ করো আব্বু আম্মু। একদিন মেজো আপাইকে এইভাবেই কথা শুনিয়ে বাসা ছাড়তে বাধ্য করেছিলে, আবার কি বড় আপুকেও হারাতে চাও? আর কি চাও তোমরা? আমিও তোমাদের ছেড়ে চলে যাই? এনার কথা শুনে এনার বাবা মা চুপ হয়ে যায়। এনা ইতুর দিকে তাকিয়ে বলে, আপু এখন বলতো কি হলো যে তুই শুভ ভাইয়াকে জেলে দিলি? এনার কথা শুনে এবার ইতু তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। আব্বু আম্মু, এই শুভর জন্যই আজ বোন আমাদের থেকে দূরে আছে। ইতুর কথা শুনে এনা ও তার বাবা মা অবাক হয়। তারা ভাবতে থাকে ইতু কি বলছে। তারা তাদের উদ্গীবর্তা কাটাতে না পেরে প্রশ্ন করে, এসব তুই কি বলছিস ইতু? শুভর জন্য রিধিমা আমাদের থেকে দূরে মানে কি? হ্যাঁ ইতুমা, আমাদের সবটা খুলে বল। তাহলে বলছি শোনো, এই শুভর প্রথম থেকেই বোনের উপরে খারাপ নজর ছিল। বোনকে বন্ধু ছাড়া অন্য নজরে কখনোই দেখেনি, কিন্তু শুভ সব সময় বোনকে ভোগ করার কথাই ভেবেছে। তাই ও একদিন পার্টি করার বাহানায় বোনকে একটা ক্লাবে নিয়ে যায় বন্ধু বান্ধবের নিয়ে। সেখানে বোনকে নেশা করিয়ে বোনকে বিছানায় নিতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে বোন সেদিন ওখান থেকে ওদের হাতে আসেনি। সেদিন ওদের হাত থেকে বেঁচে যায়। তাই সেদিন বোনকে ভোগ করতে পারেনি বলে কাল আবার চেষ্টা করেছিল বোনকে নষ্ট করতে, কিন্তু এবারেও পারেনি। ইতুর কথা শুনে তারা শুভর ব্যাপারে ক্লিয়ার হলেও এটা ক্লিয়ার হতে পারল না রিধির পেটে বাচ্চা এলো কোথা থেকে। তাই প্রশ্ন চেপে রাখতে না পেরে ইতুকে আবার প্রশ্ন করে, সবই তো বুঝলাম যে শুভ আমাদের মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি। তারপরেও তো একটা কিন্তু থেকে যায়। কিসের কিন্তু? এই যে রিধিমা যদি শুভর শিকার না হয়ে থাকে, তবে ওর গর্ভের সন্তান এলো কি করে? এটা আমিও ভেবেছি আম্মু। তাই আমি একটা কথা ভেবেছি আম্মু, কি কথা ভেবেছিস মা? আমাদের এই দিনের সিসিটিভির ফুটেজ চেক করতে হবে। সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা জানতে হবে। আর আজকেই বা বোনকে কে বাঁচালো সবই জানতে হবে। আমি একটু থানায় যাব। আচ্ছা ঠিক আছে, আমিও তোর সঙ্গে যাব। না আব্বু, তুমি যাবে না। ওই ফুটেজে কি থাকে না থাকে আমি চাই না তুমি যাও আব্বু। আচ্ছা ঠিক আছে, তুই যা করিস সাবধানে করিস, আর আমাকে জানানোর হলে জানাস, কেমন? ওকে আব্বু। রিধির মা নাস্তা দিতে দুই বোন খেয়ে বেরিয়ে যায়। ইতু যায় থানায়, আর এনা খুঁজছে তো তার আপাইকে। ওইদিকে রিক খাবার খেয়ে উঠে রিধিকে অফিস যাওয়ার জন্য বললেই তার মা অফিস যেতে না বলে। তিনি বলে দেন, রিধিমা এখন থেকে বাসায় থাকবে। ওর আর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও এই বাসার বউ। এমনিতেই ওর শরীর ভালো না। রিক তার মায়ের কথা শুনে রেগে বলে, তোমাদের যা ভালো লাগে করো, ওনাকে শোকেসে সাজিয়ে রাখো দরকার হলে, চত্বর সব। রিক রেগে বেরিয়ে যেতেই রিধি তার শাশুড়ি মাকে বলে সে অফিসের কাজ করতে চায়, কিন্তু রিকের মা কিছুতেই রাজি হয় না। রিক্তা তার বাইক নিয়ে কলেজ বেরিয়ে যায়। রিকও একটু পর অফিসে যায়। এদিকে রিজু নাস্তা করে সেই পদ্মপাড়ে যায়। পদ্মপাড়ে যেতেই দেখতে পায় একটা মেয়ে পদ্মপাড়ে মন খারাপ করে বসে আছে। রিজু সেই দিকে যাবে, হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে রিকের ফোন। রিজু ফোন কানে ধরতে রিক বলে ওঠে, রেজু, কোথায় রে তুই? ভাই একটা কাজই আছে, কিছু বলবে? হ্যাঁ, একটু অফিসে আয় তো, কাজ আছে। ওকে ভাই, আসছি। রিজু ফোন রেখে পদ্মপাড়ের দিকে যখন যেতে চায়, মেয়েটাকে আর দেখতে পায় না। মনটা খারাপ হয়ে যায়। এত কাছে এসেও কি সে তার মনের মানুষের দেখা পাবে না? কথাটা ভেবে সামনে আসছিল, হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা খায়।
রিজু সরি বলবে, বাট মেয়েটাকে দেখে রেগে যায়। রিজু কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা বলে ওঠে, আরে বাঙালি বাবু, আপনি এখানে? আমি তো ভাবতে পারছি না আপনাকে এখানে পাবো, তাই এখানে কাকে চাই? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। আপনি এখানে কেন? এসেছিলাম তো অন্য কারণে, বাট আপনাকে দেখে ভালো লাগলো। আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল, বলতে পারি এখন? আমার কোনো কথা নেই আপনার মতো বিয়াদব মেয়ের সঙ্গে। বলে রিজু চলে যেতে নিলেই এনা বাধা দিয়ে বলে, আরে শুনেন তো, আমার সত্যি আপনাকে কিছু বলার ছিল। আমি তো বললাম আমার শোনার কোনো ইচ্ছে নেই ভাই। আই লাভ ইউ বাঙালি বাবু। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রিজু এনার গালে একটা চড় মেরে রাগে হিসিস করতে করতে বলে, ওই মেয়ে, ওই তুই নিজেকে কি মনে করিস? কুইন ভিক্টোরিয়া? তোর সাহস কী করে হয় আমাকে প্রপোজ করিস? তোর কোনো যোগ্যতা আছে আমাকে প্রপোজ করিস? রিজ। এনার কথা শেষ করার আগেই আবারও একটা চড় পড়ে এনার গালে, আর কর্কশ গলায় বলে ওঠে, তোর সাহস কী করে হয় আমার নাম ধরে ডাকার? আমি তোর থেকে কত বড় জানিস? আমি তোকে সত্যিই ভালোবাসি সাদা বিলাই। এনার কোনো কথাই রিজুর কান পর্যন্ত যায়নি। রিজু সেখান থেকে রাগে বেরিয়ে যায়। যেতে যেতে একটাই কথা বলে, যা শুনে এনার মুখে এক চিলটে হাসি ফোটে। এত অপমানের পরেও তার সাদা বিলায় তাকে ভুলে যায়নি। তার সাদা বিলায় তাকেই ভালোবাসে। সে অপেক্ষা করবে তার সাদা বিলাইয়ের। এদিকে রিজু গাড়ি নিয়ে অফিস পৌঁছায়। এনা মন খারাপ করে বাসায় ফিরে আসে। সে তার আপাইকে খুঁজে পাচ্ছে না। ইতু থানায় যাওয়ার পর ইকরামের সঙ্গে দেখা হলেই ইকরাম অবাক হয়ে বলেছিল, আরে আপনি এখানে? ও, নিজের হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছেন? না ইকরাম, আমি ওই লম্পটের জন্য আসিনি। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। বলুন। আমি আমার বোনকে খুঁজতে চাই, আর ওই শুভ আমার বোনের সঙ্গে কি কি করেছে বা করতে চেয়েছিল সেগুলো খুঁজে বের করতে চাই। সেটা ভালো কথা, কিন্তু আমার কাছে আসার হেতু জানতে পারি? দেখুন, আপনি একজন অফিসার, তাই আপনি যা কাজ করতে পারেন সেটা আমি করতে পারি না। তাই আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। আমি কি রকম সাহায্য করতে পারি? আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই সাহায্য করব। আপনি আমার সঙ্গে ওই ক্লাবে যেতে পারবেন? ওই ক্লাবে যাবেন কেন? আমার কিছু প্রমাণ চাই, আর আমার বিশ্বাস ওই ক্লাবেই আমি আমার বোনের খবর পাবো। ইকরাম ইতুর কথা শুনে কিছু একটা ভাবল। তারপর ইতুর দিকে তাকিয়ে বলতে লাগে, আচ্ছা বুঝলাম, ঠিক আছে চলুন, দেখি আপনাকে কিছু সাহায্য করতে পারি কিনা। থ্যাংক ইউ ইকরাম। ইকরাম একজন কনস্টেবলকে গাড়ি রেডি করতে বলে। ইতুকে নিয়ে চলে যায়। ক্লাবে গিয়ে ম্যানেজারকে বলে সিসিটিভির ফুটেজ দেখতে চায়। ম্যানেজার না করতে চাইলেও ইকরামের জন্য পারে না। ম্যানেজার সেই দিনের ফুটেজ এনে দেয়। ইতু ফুটেজগুলো ভালো করে দেখে। ইতু ফুটেজ দেখে বুঝতে পারে শুভ ও জুই যখন প্ল্যান করে কিছু খাওয়ায়, তখন অন্যদিকে রুম রেডি করছিল তার আর বন্ধুরা। ইতু যখন নেশায় আসক্ত হয়ে গেছে, তখন জুই তাকে ধরে নিয়ে ওই রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ লাইট অফ হয়ে যায়। 1 মিনিটের ব্যবধানে সব চেঞ্জ। ইতু দেখে জুই ও শুভ রিধিকে পাগলের মতন খুঁজছে, কিন্তু রিধি তাদের সঙ্গে ছিল না। রিধিকে না পেয়ে শুভ জুইয়ের গলা চেপে ধরে বলেছিল, তোর জন্য আমি আমার রিথি রানীকে হারিয়েছি। যেখান থেকে পারিস আমার রিথিকে আমার কাছে নিয়ে আসবি। যদি আমি আমার রিথিকে না পাই, তোকে বাঁচতে দেব না। আমি তোমাকে কথা দিচ্ছি শুভ, আমি রিধিকে তোমার বেডে এনে দেব। আমাকে কিছুদিন সময় দাও। ইতু ফুটেজে এসব দেখে ঘৃণায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। রাগে সারা শরীর জ্বলছে। ইকরাম নিজের বুকে ইতুকে সামলে নেয়। ইতুও যেন এই আশ্রয়টুকুই চেয়েছিল, যেটা ইকরাম তাকে দিল। ইকরাম ইতুর মাথায় হাত বুলিয়ে বলে, ইতু, কান্না করবেন না, আমরা খুঁজে বার করব আপনার বোনকে। এমন সময় ইতুর কিছু একটা মনে হতেই ইকরামকে ছেড়ে দিয়ে বলে, ইকরাম, কালকের ফুটেজটা দেখব। কালকের ফুটেজ কি করবেন? সব দেখতে পাবেন। আপনি ওদের বলুন ফুটেজ দিতে। ওকে, দেখছি। বিকেল 5টা। রিক্তা পড়াতে যায়। রিফানের মা রিক্তাকে দেখে খুশি হয়। লিনা রিক্তার হাত ধরে ভেতরে যেতে যেতে অনেক কথা বলে। রিক্তা লিনার কথা শুনে হাসে। লিনা খুব দুষ্টু, কিন্তু খুব ভালো স্টুডেন্ট, তাই রিক্তা লিনাকে খুব ভালোবাসে। রিক্তা আজ একজনকে আনমনে খুঁজে যাচ্ছে। লিনা সেটা খেয়াল করে, তাই সে তার ম্যামের মজা নেওয়ার জন্য বলেই বসে,
ম্যাম, আপনি কাউকে খুঁজছেন? লিনার কথা শুনে রিক্তা নিজেকে ঠিক করে নিয়ে বলে। আরে পাগল মেয়ে, আমি আবার কাকে খুঁজবো? পড়তে বসো। লিনা আর কথা না বাড়িয়ে চুপচাপ পড়তে বসে, কিন্তু রিক্তার চোখ বারবার মানুষটাকে খুঁজেই চলেছে। রিক্তা নিজে এই ব্যাপারটা খেয়াল করে মনে মনে বলে, আচ্ছা, আমি ওই মানুষটাকে খুঁজছি কেন? আমি তো ওই মানুষকে সহ্যই করতে পারি না। তাহলে আজ কেন বারবার ওই মানুষটার কথাই মনে হচ্ছে? কেন ওনাকে এক ঝলক দেখার জন্যই মন আনচান করছে? না না, এইটা হতে পারে না। আমি ওনাকে মিস করতে পারি না। বলে জোর করে লিনার দিকে মন দিতে চায়, কিন্তু কিছু তো পাচ্ছেই না। তাই বাধ্য হয়ে কিছুক্ষণ পড়িয়ে দিয়ে রিভানের মাকে বলে জলদি বাসায় চলে যায়। রিক্তা চলে যাওয়ার পর রিভান বাসায় আসে। রিভান বাসায় ঢুকে লিনার রুমের দিকে তাকায়, সেখানে কাউকে দেখে না। তখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে, তার মার কাছে গিয়ে বলে, আম্মু, লিনা কোথায়? লিনা খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছে। এত জলদি ঘুমিয়ে পড়েছে? ও সন্ধ্যায় পড়তে বসেনি? পড়তে বসেছিল তো, কিন্তু ওর ম্যাম বেশিক্ষণ পড়ায়নি, বলল মেয়েটার নাকি শরীর ভালো না, তাই জলদি চলে গেছে। ও আচ্ছা। রিভান তার মায়ের কথা শুনে কেমন একটা মন খারাপ হয়ে গেল। কেন হলো বুঝতে পারে না। তার মাথায় একটাই চিন্তা, মেয়েটার কি হয়েছে? মেয়েটা ঠিক আছে তো? এসব কথা ভেবেই মনটা আনছান করছে। কেন এমন হচ্ছে? ওই মেয়েটাকে তো একসময় সহ্যই হতো না, তাহলে আজ কেন ওই মেয়েটা অসুস্থ জেনে মন খারাপ লাগছে? কেন মনে হচ্ছে একবার যদি মেয়েটাকে দেখতে পেত তাহলে মনটা শান্ত হতো? এসব ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে। রিভান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে ফোন রিসিভ করে। রাত 8টা। রিক বাসায় আসতেই রিধি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে রুমে যায়। রিধিকে পানি হাতে রুমে দেখে রিকের মাথা গরম হয়ে যায়, তবুও কিছু না বলে পোশাক খুলতে থাকে। এমন সময় রিধি গিয়ে দাঁড়ায় রিকের পেছনে, আস্তে করে বলে পানি খেতে। রিক যেন এই কথাটুকু শোনার জন্যই অপেক্ষা করছিল। রিক ঝট করে পানির গ্লাসটা রিধির হাত থেকে ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে চিৎকার করে বলে ওঠে, ওই, তোকে বলেছি আমি যে আমি পানি খেতে চাই? তাহলে কেন বারবার আমার কাছে ছুটে আসিস? শোনো রাখ মেয়ে, তোকে আমার সহ্য হয় না, তুই আমার কাছে আসিস না। তোকে দেখলে আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, আর আমি তোকে আঘাত করতে গিয়ে বাচ্চার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তাই বলছি, আমার থেকে দূরে থাক। আপনাকে দেখে মনে হলো আপনি ক্লান্ত, তাই আপনার জন্য পানি। আমি কি চেয়েছিলাম পানি? তাহলে কেন আমার চোখের সামনে আসতে গেলি? বলে রিক রিধির চোয়াল শক্ত করে ধরে চোখে চোখ রেখে বলে, শোনো রাখ মেয়ে, তোকে দেখলে আমার নিজের উপর ঘৃণা করে যে আমি কি করে তোর মতো চরিত্রহীন মেয়েকে। বাকি কথাটা বলার আগে নিজেকে সামলে নিয়ে রিধি ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে থাকে আর ভাবতে থাকে, জীবনটা এমন না হলেও পারত। কেন মেয়েটাকে এমন হতে হলো? কেন হাজারটা ছেলের প্রয়োজন হবে একটা মেয়ের? একটা ছেলে দিয়ে কেন হয় না? কয়টা ছেলের সঙ্গে সময় কাটিয়েছে মেয়েটা? এসব ভাবতেই শাওয়ারের নিচে রিকের মাথা গরম হয়ে ওঠে। সজোরে একটা ঘুষি মারে ওয়াশরুমের কাছে। ঘুষি লাগার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁচটা ভেঙে পড়ে ওয়াশরুমে। সেদিকে তার ধ্যান নেই, হাত কেটে রক্ত পড়ছে। বাইরে আসতে গিয়ে কাচের ওপর পা পড়ে, পায়েও আঘাত লাগে। সেসবের কিছুই রিকের মনে আঘাত হানছে না। বারবার ওই ধোঁকাবাজ মেয়ের কথায় মাথায় আসছে। রিক বাইরে এসে বেডের ওপর বসে আছে, পাও হাত দিয়ে সমানে রক্ত ঝরে যাচ্ছে। রিধি ওয়ার্ড্রপ থেকে নিজের একটা শাড়ি খুঁজছিল। শাড়িটা পেয়ে বার করে যেই ঘুরে দেখতে পায় ফ্লোরে লাল লাল কিছু গড়িয়ে যাচ্ছে, যেটা দেখে রিধি অবাক হয়, কারণ একটু আগেও এখানে কিছুই ছিল না। তাহলে এই লাল লালগুলো কি? এটা ভেবে রিধি শাড়ি হাতে সেই দিকে এগিয়ে আসে। চোখ নিচে যেতেই দেখতে পেলেও রিকের পা ও হাত থেকে ওই লাল লাল কিছু পড়ছে। রিধির বুঝতে বাকি রইল না, রিধি হাতের শাড়ি ঢিল মেরে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে গিয়ে রিকের পায়ের কাছে বসে, হাত দিয়ে পা টাচ করে দেখতে চাই কি হয়েছে। রিধির এসব কাণ্ডে রিক রেগে পা ঝাটকা মেরে সরিয়ে নিতে চায়, কিন্তু রিধি দূরে যেতে দেয় না। জোর করে পাটা ধরে দেখে পা 2 জায়গায় কেটে গেছে। রিধি ফার্স্ট এড বক্স নিয়ে এসে তুলো ডেটল দিয়ে আস্তে আস্তে সাফ করে দেয়। তারপর অয়েন্টমেন্ট নিয়ে পায়ে লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। রিধির এই কেয়ার রিকের মনে দোলা দেয়, কিন্তু পরক্ষণেই প্রেগনেন্টের কথা মাথায় আসতে পা ঝটকা মেরে সরিয়ে দেয়, যার ফলে রিকের পা রিধির নাকে লাগে। নাক দিয়ে রক্ত পড়ে, যন্ত্রণায় ফেটে যাচ্ছে।
রিধির নাকে চাপ দিয়ে ধরে ওয়াশরুমে দৌড়ে গিয়ে ট্যাপ ছেড়ে নাকে পানি ছিটিয়ে ছিটিয়ে ধোয়ার চেষ্টা করে। অনেক রক্ত পড়ছিল। অনেকক্ষণ পর ব্লাড বন্ধ হতেই রিধি বাইরে আসে। রিধি বাইরে আসতেই রিক দেখে রিধির নাকটা ফুলে গেছে আর রক্ত গিয়ে লাল হয়ে গেছে জায়গাটা। রিক কিছু বলার আগে রিধি নিচে চলে যায়। রিকের খুব খারাপ লাগে। সে মনে মনে ভাবে, না, এটা আমি ঠিক করিনি ওনার সঙ্গে। হ্যাঁ, মানছি উনি অন্যায় করেছে, তার জন্য শাস্তিও দিয়েছে, কিন্তু এখন যেটা হলো এটা ঠিক হয়নি। রিধি নিচে গিয়ে দেখে রিকের মা কিচেন রুমে, রিক্তা ডাইনিং রুমের সোফায় বসে আছে, মন খারাপ। রিধি রিক্তার দিকে এগিয়ে যায়। এমন সময় রিকের বাবা এসে ডিনার টেবিলে বসে। রিকের মা সার্ভেন্টদের বলে টেবিল সাজাতে। তিনি রিক, রিধি ও রিক্তাকে টেবিলে বসতে বলে। রিধি রিক্তা গিয়ে টেবিলে বসে। রিক নিচে নেমে আসে। এসে দেখে রিধি মাথা নিচু করে বসে আছে। রিক একবার রিধির দিকে তাকিয়ে তার বাবার পাশে বসে। তার মা খাবার সার্ভ করতে সবাই খেতে শুরু করে। রিক খেতে খেতে আর চোখে দেখছে। রিক মনে মনে বলে, এমন একটা মেয়েকে ভালোবাসলাম, মেয়েটা অন্যের বিছানায় গেছে। আচ্ছা, মেয়েটা কি সত্যি পরপুরুষের কাছে গেছে? অনেকে দেখলে তো এমন মনে হয় না। এতদিন আমাদের বাসায় আছে, অথচ কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখিনি। তাহলে এটা কি করে সম্ভব? আচ্ছা, আমরা কোনো ভুল করছি না তো? আমার কি একবার ওনার সঙ্গে কথা বলা উচিত? আর সে রাতে তো উনি আমার সঙ্গে কাটিয়েছে। তবে আজ এত দিন হয়ে গেল, উনি আমাকে চিনতে পারছে না কেন? আচ্ছা, উনি কি নেশায় ছিল? নেশায় থাকলেও ঝাপসা ঝাপসা কিছু তো ওনার মনে থাকার কথা আমাকে দেখে। এতদিনে কি সেসবের কিছু উনি দেখেনি? রিকের ভাবনার মাঝে রিধি খেয়ে চলে যায়। রিক্তারও মন খারাপ, তাই বেশি কিছু না বলে খেয়ে রুমে চলে যায়। রিধিকে যে এসব নিয়ে কিছু বলবে সেই পরিস্থিতিও নেই। রিক্তার রুমে গিয়ে ফোন কল করতে করতে কি মনে করে এফবিতে যায়। এফবি কল করতে করতে রিভানের আইডি স্ক্রিনে আসে। রিভানের আইডি দেখে একবার চেক করতে মন চাইলো। দেখলো ফ্রেন্ড লিস্টে কে কে আছে, কিন্তু হাই, তেমন কেউ নেই। রিক্তার কেন যেন ভালো লাগলো। আনমনেই হেসে দিল রিক্তা। কেন তার ভালো লাগলো বুঝলো না মেয়েটা। ওইদিকে রিক রুমে ঢুকে দেখে রিধি ডিভানে শুয়ে আছে। রিক পায়ের ব্যথা নিয়ে আস্তে আস্তে রিধির দিকে যেতে চায়। কিছুটা যাওয়ার পর রিকের মনে হলো কেউ কান্না করছে। রিকের বুঝতে বাকি নেই কে কান্না করছে। রিক আর কিছু না বলে বিছানায় গিয়ে বসে। রিকের কেমন গিল্টি ফিল হচ্ছে। সকালে রিক ঘুম থেকে উঠে দেখে তার পায়ের ও হাতের ব্যান্ডেজ চেঞ্জ। রিক্তা কলেজে চলে যায়। রিক্তা তার শাশুড়ি আম্মুর সঙ্গে কথা বলছিল। রিকের বাবা অফিস যাওয়ার জন্য রিকের মাকে ডাকে। তিনি চলে গেলে রিধি ফোন দেখছিল। এমন সময় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে রিক। সোফায় চোখ যায়, দেখে রিধি বসে ফোন দেখে হাসছে। রিক নিচে আসতে কলিং বেল বেজে ওঠে। রিধি উঠতে গেলে দেখতে পায় রিক দরজার দিকে যাচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দরজা খুলতে সেদিনে সেই মেয়েটা আবারও রিকের হাত ধরে নেয়। মেয়েটার গলার আওয়াজ শুনে রিধি দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, এই মেয়ে এখানে কি করছে? আবার আমার হাজবেন্ডের হাতও পেঁচিয়ে ধরেছে নাগিনের মতো। নাগিন রে, তোর যে কি হাল করব। শালি নাগিন, তোর সাহস তো কম না। আমারই বাসায় এসে আমার বরের হাত ধরেছিস। তোকে যদি আমি ঘোল খাইয়ে না বাসা ছাড়া করি, আমার নামও রিদিতা ইসলাম রিধি না। কত বড় সাহস! নাগিন হয়ে আমার বরকে ঢাসতে এসেছে। রিধি আকাশ পাতাল ভেবেই যাচ্ছে। রিক মেয়েটার হাত ছাড়াতে যাবে কি মনে করে রিধির দিকে তাকায়। তখনই রিকের মনে হলো রিধি কিছু ভাবনার মধ্যে আছে। তখন রিক ভাবলো, এটাই সুযোগ, আমাকে এটা জানতেই হবে। ওই মেয়েটা আমাদের বিয়েটা সিরিয়াস নিয়েছে নাকি ক্যাজুয়াল? কথাটা ভেবে এসে হাত ধরা অবস্থায় রিধির দিকে বাঁকা চোখে তাকিয়ে এসকে বলে, আরে এস, তুমি এখানে? আমি তো ভাবতেই পারছি না। রিকের এমন কথা শুনে এস খুশি হলেও রিধি খুশি হতে পারল না। রিধির তো রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। রিক সেটা ভালো করেই ফলো করছে। এদিকে এস রিকের এমন ব্যবহার দেখে খুব খুশি হয়ে যায়। সে ভাবে হয়তো রিক তাকে লাইক করে, সে বিয়েটা মেনে নেবে। এইভাবে সে রিকের হাত ধরে ডাইনিং রুমের দিকে যেতে লাগে। সোফার কাছে এসে রিধিকে দেখে অবাক হয়ে যায়। সে অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বেবি, এই মেয়েটা এখানে কি করে? রিক কিছু বলতে যাবে তার আগেই রিকের বাবা ও মা বাইরে আসে। রিকের বাবাকে দেখে এস দৌড়ে গিয়ে রিকের বাবাকে জড়িয়ে ধরে বলে, হাই আঙ্কেল, কেমন আছো? তুমি তো আমাকে ভুলেই গেছো।
না রে মা, তোকে কি বলতে পারি? আঙ্কেল, রিক আর আমার বিয়ের কথা কি ভাবলে? এসের কথা শুনে রিকের আব্বু কি বলবে বুঝতে পারে না। রিক চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। রিধি সোফায় বসে সব চুপচাপ শুনছে। ওইদিকে রিকের বাবা কি বলবে বুঝতে পারে না। এস প্রশ্নটা করে অপেক্ষা করছে উত্তরের আশায়। রিকের বাবা আমতা আমতা করছে। এমন সময় রিকের মা ডাইনিং রুমে আসে। রিকের মা এসকে দেখেই রেগে যায়। তিনি রেগে তার হাজব্যান্ডের দিকে তাকায়। তিনি হাত স্যালেন্ডার করার মতো করে বোঝাতে চায় সে কিছুই জানে না। রিকের মা এবার এসের দিকে তাকিয়ে রিধিকে হাতের ইশারায় নিজের কাছে ডাকে। রিধি তার শাশুড়ির কাছে যেতেই রিধিকে তিনি নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রিকের মা ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছে দেখে এস রিকের মায়ের দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনি ওই মেয়েকে চেনেন? হ্যাঁ চিনি, কারণ ও আমার ছেলের বউ। বাড়ির বউ কথাটা কানে বাজতেই এস অবাক হয়ে সবার দিকে তাকায়। রিক কিছু বলছে না। এস আবার রিকের মাকে দেখে বলে, আন্টি, ওই মেয়েটা এই বাড়ির বউ মানে রিজু? এবার রিকের মা এসকে থামিয়ে দিয়ে বলেন, থামো মেয়ে, তুমি ভুল জানো, ও আমার বড় ছেলে রিকের বউ। কথাটা শুনিয়ে যেন ঝটকা খেল এস। সে অবাক হয়ে রিক ও রিকের বাবাকে দেখছে। আসলে মা, পরিস্থিতি। পরিস্থিতি মানে? কোনো পরিস্থিতি বুঝতে চাই না। রিক আমার হবু হাজবেন্ড, আমি ওকে বিয়ে করব। আপনি আমাকে এই বাসার বউ বানাতে চেয়েছিলেন, তখন আমি আপনার ছেলের বউ হবই। ঠিক আছে, রিককে তো তোমার করতে পারলাম না, তুমি চিন্তা করো না। আমার ছোট ছেলে রিজুকে তোমার হাতে তুলে দেবো। প্লিজ রাগ করো না মা। ঠিক আছে, তাই সই। আমি এই বাড়ির বউ হতে চাই, তখন বড় না হোক ছোট বউ তো হতেই পারি। এসকে রিকের মায়ের একদম পছন্দ না, তাই তিনি আবার তার হাজবেন্ডের দিকে তাকিয়ে বলে, তুমি আবার একটা ভুল করতে যাচ্ছ। রিজুকে জিজ্ঞেস করো না, তুমি তার বিয়ে ঠিক করেছো। ও আমার ছেলে, আমার সম্মানের জন্য ওকে এই বিয়ে করতে হবে। আমি এইসব নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আমি এখন অফিসে গেলাম। বলে তিনি বেরিয়ে গেলেন। রিক আস্তে আস্তে নিজের রুমে চলে গেল। রিকের মা দুপুরে রান্নার জন্য জোগাড় করতে গেল। রিধি একাই ডাইনিং রুমে ছিল। এস রিধির কাছে গিয়ে আস্তে করে বলে, এটা তুই ঠিক করিসনি মেয়ে, তুই আমার পর আমার সংসার কেড়ে নিয়েছিস। হাসালে মিস গাধা, রিক কখনো আপনার বর ছিল? হ্যাঁ, আর এই সংসার কি করে আপনার হয়? শুনে রাখুন মিস গাধা, এই সংসারও আমার আর রিকও আমার, তাই আমার সংসারকে নিজের সংসার বলতে আসবেন না। রিককে পাইনি তো কি হয়েছে, রিজুর বউ হয়ে এসে আগে তোকে এই বাসা ছাড়া করব, মনে রাখিস। আবার যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন, ভাবুন সে আপনাকে বিয়ে করবে তো, নাকি রিকের মতো রিজু ভাইওকেও হারাবেন? তোকে তো আমি আরে আরে জানতো, যখন এই বাড়িতে পার্মানেন্ট আসতে পারবেন সেদিন বড় বড় কথা বলবেন। তার আগে আমার সংসারের মাথা আর নাক কোনোটাই গলাবেন না। আগে আসতে দে, তারপর দেখব কে এই বাসায় রাজ করে। বলে গটগট করে চলে যায়। রিধি রিকের রুমে গিয়ে দেখে রিক পায়ের ব্যান্ডেজ খুলছে, রক্ত ঝরছে। রিধি দেখে দৌড়ে গিয়ে রিকের হাত থেকে ব্যান্ডেজ নিয়ে আস্তে আস্তে খুলতে থাকে আর রিককে বকা দিতে থাকে। রিক অবাক হয় রিধির এমন কাজে। সে মনে মনে ভাবে, যে মেয়েকে বিয়ের পর সবসময় শাসন করে এসেছে, যে মেয়ে তাকে দেখে ভয়ে গুটিয়ে থাকে, সেই মেয়ে কিনা তাকে বকা দিচ্ছে। বেশ ভালো লাগছে রিকের কাছে। সে মনে মনে হাসে। ওইদিকে রিজু গিল্টি ফিল করে। কাল এনার সঙ্গে ওই ব্যবহারের পর সে বসে বসে ভাবে, ওই পিচ্চি মেয়েটাকে সবার সামনে ওইভাবে মারা উচিত হয়নি। পিচ্চি মেয়ে ভুল করে ভালোবাসতেই পারে, বুঝিয়ে বলা উচিত ছিল। এসব হাজারো কথা ভেবেই রিজু ভাবে সে মেয়েটার কাছে ক্ষমা চাইবে। ওইদিকে এনা মন খারাপ করে বলে সেই পদ্মপাড়ে গিয়ে বসে পা দুলাচ্ছে। রিজু সেদিকেই আসছিল। এনাকে পদ্মপাড়ে ওইভাবে পা দুলাতে দেখে কয়েক বছর আগের কথা মনে পড়ে যায়, তার ছোট্ট পদ্মফুলের কথা। হ্যাঁ, তার পদ্মফুল তো এইভাবেই পদ্মপাড়ে বসে পা দুলাতো আর সে মুগ্ধ হয়ে দেখত। রিজু তার সেই ছোট্ট পদ্মফুলকে দেখতে পায় এনার মধ্যে। সব যখন মনে পড়ে তখন সে আনন্দে আত্মহারা হয়ে মনে মনে বলে ওঠে, আমার পদ্মফুল, এর মানে এনাই আমার পদ্মফুল।
যাকে এত বছর আমার বুকের মধ্যে লালন করে আসছি, যাকে ভালোবেসে অন্য কাউকে কখনো আপন করতে পারেনি, সে আমার পদ্মফুল এনা। এক মিনিট, কাল যখন এনা আমাকে প্রপোজ করেছিল, ও আমাকে বাঙালি বাবু না বলে সাদা বিলাই বলেছিল। ও শিট, তখন আমার কথাটা কেন মাথায় আসেনি? এর মানে এনা জানতো আমি তার সাদা বিলাই, এই জন্যই ও আমাকে প্রপোজ করেছিল। আর আমি বোকা, আমি আমার ভালোবাসার মানুষকে চিনতেই পারিনি। না চিনে তাকে সবার সামনে অপমান করলাম, আঘাত করেছি। এটা তুই কি করে করতে পারলি ইডিয়েট? তুই তোর ছোট্ট ফুলকে কি করে আঘাত দিতে পারলি? না, আর না, আমার ফুলকে আমি আমার করে নিব। যেভাবে সবার সামনে অপমান করেছিলাম আমার ফুলকে, সেভাবেই সবার সামনে ওকে আপন করে নিব। ফুল, আমি আসছি। বলেই পাশের একটা পুকুর থেকে অনেকগুলো পদ্ম তুলে তাকে একসঙ্গে বেঁধে এনার দিকে এগিয়ে যায়। এনা আনমনে রেজুর কথাই ভাবছিল, আর কালকের কথা মনে হতেই মেয়েটা কান্না করে দেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে রিজু ডেকে ওঠে। পদ্মফুল। এই ডাক, এই একটাই ডাক তো সে এত বছর মিস করে আসছে। এই একটাই ডাক এনাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এনা রিজুর আওয়াজ শুনে পেছনে ফিরে তাকাতেই অবাক হয়ে যায়। রিক তার পেছনে হাঁটু মুড়ে বসে আছে, হাতে নানা রঙের পদ্ম ফুল একসঙ্গে বাঁধা। এনা কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। সে মন্ত্রমুগ্ধের ন্যায় রিজুর দিকে তাকিয়ে আছে। তারপর কালকের কথা মনে হতে মুখ ফিরিয়ে নেয়। রিজু বুঝতে পারে তার ফুল রাগ করেছে। সেবার উঠে এনার সামনে গিয়ে কান ধরে বলে, সরি ফুল, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ফুলকে চিনতে পারিনি। আমি না বুঝে আমার ফুলকে আঘাত করেছি। ঠিক আছে, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। রিজুর কথা শুনে এবার এনা মুচকি মুচকি হাসছে, আর রিজু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কিন্তু এনার হাসি মুখ দেখে মুগ্ধ হয়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ফুলের দিকে, আর এনা রিজুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, তুমি যদি আমার কথা মানো তবেই তুমি ক্ষমা পাবে। আমি তোমার সব কথা রাখবো। এখন বলো কি করতে হবে, আমি সব করব। বেশি কিছু না, আমাকে তোমার পরিবারের সঙ্গে 2-1 দিনের মধ্যেই দেখা করিয়ে দিবে, এবং এটাও বলতে হবে আমি তোমার জিএফ। যদি আমাকে জিএফ বলে পরিচয় দাও তবে আমি তোমাকে ক্ষমা করে দিব। জিএফ বলতেই হবে, বউ বললে হবে না? সত্যি তুমি মজা করছো না? এনা খুশি হয়ে কথাটা বলে। রিজু তাকে আশ্বস্ত করার জন্য বলল, বিলকুল না, আমি চাই সবাই জানুক তুমি আমার বউ। আমি তোমাকে আমার বউ বলে পরিচয় করে দিতে চাই। এখন কি এই অদমকে ক্ষমা করা যায়? আমার পাগলি ফুল, এখন বলো আমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করা যায়? আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করা হলো জনাব। আই লাভ ইউ পদ্মফুল। আই লাভ ইউ টু সাদা বিলাই। এক মিনিট, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, উত্তরটা দেবে? আমি জানি তোমার প্রশ্নটা কি, তাই আমি উত্তর আগেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম তুমিই আমার সাদা বিলাই। তুমি আগে থেকে কি করে জানলে? আমি তো লন্ডনেই জেনেছিলাম। লন্ডনে? ওখানে কিভাবে? জেকে? তোমার এক্সিবিশনের কথা মনে আছে? হ্যাঁ, ওখানে কি করি? ওখানে যখন তোমার নাম নিয়ে তোমাকে ডাকে তখনই আমার কাছে সব ক্লিয়ার হয়ে যায়। তুমিই আমার সাদা বিলাই। তারপর থেকে আজ পর্যন্ত যা করেছি সবগুলোই মজা ছিল, কারণ আমি তো জানতাম তুমি আমার সাদা বিলাই। ওইদিকে রিক্তা আর রিভানের দেখা হচ্ছে না। কোনো দিন রিভানের কাজের চাপ থাকে, তো কোনো দিন রিক্তার শরীর ভালো থাকে না। এই করে 1 সপ্তাহ কাটে। এদিক ইকরাম ও ইতু সিসিটিভির ফুটেজ চেক করে এমন কিছু পেল যা দেখে তারা অবাক হলো। ইতু ঋতুর খবর পেয়ে রিধিকে নেওয়ার জন্য যায়। দরজায় গিয়ে নক করতে সার্ভেন্ট এসে দরজা খুলতেই ইতু রিক চৌধুরীর কথা জিজ্ঞেস করে। তখনই রিধি কে এসেছে জিজ্ঞেস করে বাইরে আসতেই ইতুকে দেখে অবাক হয়ে যায়। সে আপু বলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ইতু এতদিন পর প্রিয় বোনকে পেয়ে জাপটে ধরে কান্না করে দেয়। একটু পর দুজনে শান্ত হতেই রিধি ইতুকে নিয়ে সোফায় বসায়। এমন সময় রিকের মা বাইরে আসতে আসতে বলে, বৌমা, কে এলো বাসায়? আম্মু, আমার আপু এসেছে। ইতু অবাক হয়। বউ ডাকায়, আবার সেই ডাকে রিধি সাড়া দিচ্ছে। এসব ভাবতেই ইতু অবাক হয়ে যায়। সে অবাক হয়ে দুজনের কথাই শুনছে। রিকের মা কথা বলতে বলতে বাইরে আসতেই রিধি বলে, আম্মু, এই আমার আপু। আর আপু, উনি আমার শাশুড়ি মা। কি বলছিস বনু? উনি তোর শাশুড়ি মা? মানে তুই বিয়ে করেছিস? তোর এবার ইতুর কথা শুনে রিকের মা বলে, তুমি কি বলতে চাও মা? সেটা আমি জানি। হ্যাঁ, আমি হৃদের ব্যাপারে সব জেনেই ওকে আমার ছেলের বউ করেছি। আর আপনার ছেলে কি আমার বোনকে বউ বলে মেনে নিয়েছে, নাকি জোর করে?
না না আপু, উনি খুব ভালো, আমাকে বউ বলে মেনে নিয়েছে। বোন, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? তো রুমে যেতে পারি এখানে? ইতুর কথা শুনে রিকের মা বলেন, বৌমা, তুই তোর আপুকে নিয়ে রুমে গিয়ে কথা বল। আমি তোদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ওকে আম্মু। রিধি ইতুকে নিয়ে তাদের রুমে যায়। ইতু রুমে দেখে চারদিকে ঘুরে ঘুরে দেখছে। রিধি ইতুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপু এখন বল, কি বলার জন্য এখানে ডাকলি? রিধির কথা শুনে ইতু রিধিকে নিয়ে বিছানায় বসে বলতে শুরু করে, মনে তোর 3-4 মাস আগের কথা মনে আছে? কোন কথা আপু? ওই যে শুভ, ও তোর বন্ধুরা সবাই মিলে যখন তোকে নিয়ে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবে পার্টি করতে যায়, ওই ঘটনার কিছু কথা মনে আছে? হ্যাঁ আপু, কিছু কিছু কথা মনে আছে। ওরা সবাই মিলে আমাকে কিছু একটা খাওয়ায়, তারপর আমার কিছু মনে নেই। তুই জানিস সেদিন ওইটা শুভ ও জুয়ের একটা ষড়যন্ত্র ছিল। কি বলছো এসব? ওদের ষড়যন্ত্র মানে? মনে হচ্ছে শুভ কখনোই তোকে বন্ধুর নজরে দেখেনি, সবসময় তোকে ভোগ করতেই চেয়েছিল। এসব তুই কি বলছিস? শুভ? হ্যাঁ বোনু, শুভ। এসব কিছুর জন্য শুভ দায়ী। আমি ওকে ডিভোর্স দেব। আর শুভ, শুধু শুভ না, জুই তোর বন্ধু, এও ওই শুভর সঙ্গে মিশে তোর সর্বনাশ করতে চেয়েছিল। ও তো তোর ভাগ্য ভালো যে রিক চৌধুরী তোকে ওদের হাত থেকে বাঁচিয়েছিল। আপু, ওই রাতে কে আমার সাথে ছিল, তার কোনো খবর পেয়েছিস? না রে বোনু, পাইনি। তোর সঙ্গে ওই রাতে যে তোর রুমে ছিল, সে খুব পাওয়ারফুল লোক হবে, যার জন্য ওই লোকের কোনো খোঁজ খবর জোগাড় করতে পারিনি। আমি ওই শুভকে, জুইকে কখনো ক্ষমা করব না। আজ ওর জন্য আমার এই অবস্থা। আজ এই বাচ্চাকে সবাই অপবিত্র বলছে। এই বাচ্চাটার তো কোনো দোষ নেই আপু। আর আমি তো আজও জানতে পারছি না সেই দিন আমার সঙ্গে কে ছিল, কার সন্তান এটা। আমি শিওর আপু, ওই রাতের জন্য আজ আমার গর্ভে এই সন্তান। কিন্তু আমি এমনই হতভাগী মা হয়েছি যে আমি জানি না আমার সন্তানের বাবাকে। আমি কি করে খুঁজে পাবো আপু? বোনু, একটু কথা বলবো? বল আপু। তোর হাজবেন্ড তোর বাচ্চা সহ তোকে মেনে নিয়েছে? কিছু বলেনি উনি? হ্যাঁ আপু, উনি সব জেনে আমাকে বিয়ে করেছে। উনি খুব ভালো আপু। আচ্ছা, এখন চল, আমার তোর শ্বশুর মায়ের সাথে কিছু কথা আছে। বলে দুজনে নিচে নেমে আসে। ইতু ও রিধির শাশুড়িকে বলেন, আন্টি, একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ মা, বলো না কি বলবে। আসলে রীতা আমার বোন হলেও ও এখন এই বাসার বৌমা, তাই আপনার পারমিশন নিয়ে আমি কিছুদিনের জন্য বোনকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। আমার আব্বু আম্মু তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। আব্বু আম্মু অনেক খুঁজেছে বোনকে, পায়নি। আব্বু আম্মু বোনের কাছে সরি বলতে চায়, তাই আপনি যদি অনুমতি দিতেন। এ মা, এভাবে কেউ বলে? ও আমার ছেলের বউ তো কি হয়েছে, ও তোমার বাসার মেয়ে। আর মেয়ে বাবার বাসায় যাবে সেখানে না বলে তুমি ওকে নিয়ে যাও, কয়েকদিন থেকে ওকে দিয়ে যেও। রিধি তার শাশুড়ি মায়ের কথা শুনে খুশি হলেও রিকের কথা ভেবে ভয়ে চুপসে যায়। সে মনে মনে ভাবতে লাগে উনি যদি রেগে যায়। তাই রিধি ভয়ে ভয়ে তার শাশুড়ি মাকে বলে, আম্মু, আপনার ছেলেকে না বলে আমি কি করে যাব? উনি শুনলে যদি রাগ করে? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা, আমি আমার ছেলেকে ম্যানেজ করে নেব। তারপর রিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুই যা, এতদিন তো তোকে কষ্ট দিয়েছে না, এবার ও বুঝবে তোকে কষ্ট দেওয়ার ফল। ওর মনে যদি তোর জন্য একটুও জায়গা থেকে থাকে, তবে আমার ছেলে নিজে গিয়ে তোকে নিয়ে আসবে। উনি যাবেন তো? ঘুরে উনি যদি আরও রেগে যায় আমার উপর? কিচ্ছু হবে না, আমি আছি না, তুই যা। রিধি আর কথা না বাড়িয়ে ইতুর সঙ্গে ওই বাসায় চলে যায়। এদিকে রিক্তা রিফানকে এক ঝলক দেখার জন্য পাগল প্রায়, কিন্তু রিফান কাজের চাপে সময় করে উঠতে পারছে না। রিক্তার মন ভীষণ খারাপ। এদিকে বাসায় এসে জানতে পারে রিধি তার বাসায় ফিরে গেছে। রিক্তার খুব একা একা লাগে। সে কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খেয়ে নেয়। ওইদিকে রিজু ও এনা চুটিয়ে প্রেম করছে। রিক্তা একা একা বসে টিভি দেখছে ডাইনিং রুমে। রিকের মা তার এক ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে।
আশেপাশে কেউ না থাকায় রিক্তা গিয়ে দরজা খুলে এমন কাউকে দেখবে আশা করেনি। রিক্তা মুগ্ধ হয়ে মানুষটাকে দেখতে থাকে। কতদিন পর সে তার প্রিয় মানুষকে দেখছে। ওইদিকে রিভান তো নিচের দিকে চোখ করেছিল, তার বুটের লেস খুলে গিয়েছে, সেদিকেই দেখছে। তার সামনে কে দাঁড়িয়ে আছে তার কিছুই জানেন না। তখন রিক্তায় নীরবতা ভেঙে বলে ওঠে, রিভান, আপনি এখানে? এতদিন কোথায় ছিলেন? এবার রিভানের ধ্যান ভাঙল। প্রিয় মানুষের গলার আওয়াজ শোনার জন্য যেন কতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। গলার আওয়াজ শুনে তড়িৎ গতিতে উপরের দিকে মাথা তুলে তাকায়। সামনে তাকাতে রিক্তাকে দেখবে ভাবতেই পায়নি। সে রিক্তাকে দেখে আজ যেন নিজের সংযম হারিয়ে ফেলেছে। সে এক ঝটকায় রিক্তার কোমর পেঁচিয়ে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, ওই মেয়ে, তোমার ব্যাপার কি? হ্যাঁ, আমাকে না মেরে তোমার শান্তি নেই? হ্যাঁ, রিক্তা কি বলবে তার মুখে কোনো ভাষা নেই। রিভান তার এত কাছে, তারপর রিভানের নিঃশ্বাস পড়ছে তার মুখে, কোমরে রিভানের হাত, সব মিলিয়ে রিক্তা যেন পাথর হয়ে গেছে। মুখে শব্দগুলো দলা বেঁধে আটকে গেছে, চাইলেও যেন বেরিয়ে আসছে না। বহু কষ্টে বলে ওঠে, ছাড়ুন, কি করছেন? তোমার কি আমার জন্য একটু কষ্ট হয়নি? একটু মায়া হয়নি বান্দার জন্য? তুমি জানো এই একটা সপ্তাহ কিভাবে কেটেছে আমার? শুধু কি আপনার? আমি কি ভালো ছিলাম নাকি? রিক্তা, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণভাবে চাই। তুমি কি আমার হবে? এইভাবে দেয়ালে চেপে ধরে কে প্রপোজ করে? আমি করি। এখন বলো, হবে আমার? আমি তো অলরেডি আপনার হয়ে গেছি রিভান। আপনি জানেন এই একটা সপ্তাহ আমার উপর দিয়ে কী গেছে? আপনাকে একটা ঝলক দেখার জন্য লিনাকে এক্সট্রা ক্লাস করিয়েছি, সময়ের পর পড়িয়েছি, তবু আপনার দেখায় পাইনি। সরি জান, এই কদিন কাজের খুব প্রেশার ছিল। আমিও কাজের ফাঁকে এক ঝলক তোমাকে দেখার জন্য উৎক্রীপ হয়ে থাকতাম, কিন্তু সময় করে উঠতে পারতাম না। 1 মিনিট, তুমি এই বাসে কি করছো? এটা আমার বাসা, আমি তো এখানেই থাকবো, কিন্তু আপনি এখানে কেন? এটা তো আমার বন্ধুর বাসা, তাই আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। এর মানে তুমি রিকের বোন? হ্যাঁ, রিক আমার ভাইয়া, কিন্তু তোমার? আর রিক আমার বন্ধু। এর মানে তুমি আমার এত কাছে ছিলে, অথচ আমি জানতেই পারিনি। এখন কি হবে? কি হবে মানে? মানে হচ্ছে তুমি আমার বন্ধুর বোন। তোমার ভাইয়া কি আমাদের মেনে নেবে? সেটা তুমি জানো, আমি এখন গেলাম। বলেই রিক্তা রিভানকে সরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। নিজের রুমে গিয়ে হাঁপাতে থাকে। রিভান রিকের মায়ের সঙ্গে কথা বলছে। ওইদিকে রিধি বাসায় ঢুকতেই রিধির মা বাবা দুজনে রিধিকে জড়িয়ে কান্না করে দেয় এবং রিধির কাছে ক্ষমাও চায়। এনা বাসায় ছিল না। রিধি এতদিন পর বাবা মার ভালোবাসা পেয়ে সব ভুলে গেছে। রিধির মা রিধির জন্য তার পছন্দের সব আইটেম রান্না করে। রিক্তা রিভানের প্রপোজাল পাওয়ার পর থেকে নিজেকে আটকাতে পারছে না। যতক্ষণ না রিধিকে সব জানায়, তাই ফোন বার করে রিধিকে কল দেয়। কয়েকবার রিং হওয়ার পর রিধি ফোন রিসিভ করতেই রিক্তা সব ঘটনা রিধিকে জানায়। রিধি শুনে তো অবাক, শেষ পর্যন্ত তার ফ্রেন্ড প্রেমে পড়ল। এদিকে রিক অফিসের কাজ শেষ করে বাসায় এসে রুমে গিয়ে অপেক্ষা করে, কিন্তু রিধিকে দেখতে পায় না। রিভান ছাদে ছিল, রিক এসেছে জানে না। এদিকে 10 মিনিট মতো হয়ে যাওয়ার পরও যখন রিধি দেখল না, তখন রিক অবাক হলো। যে মেয়ে রিক অফিস থেকে আসার পর রিকের পিছে ঘুরঘুর করে, সে মেয়ে এতক্ষণ তার কাছে একবারও এলো না। এবার রিক অধৈর্য হয়ে নিচে এসে আর চোখে রিধিকে খুঁজতে থাকে। রিকের মা সবটা খেয়াল করছে আর মিটিমিটি হাসছে, কিছুই বলছে না। একসময় ধৈর্যহারা হয়ে তার মাকে ডাক দেয়। তার মা না জানার ভান করে সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। রিক তার মাকে জিজ্ঞেস করে, আম্মু, রিধি কোথায়? বাসায় আসার পর একবারও দেখতে পেলাম না। রিধি তার নিজের বাসায় চলে গেছে, তার আপু এসে নিয়ে গেছে। আপু এসে নিয়ে গেছে মানে কি? ও এই বাসার বউ, তুমি ওকে যেতে দিলে কি করে? যে বাবা মা বাসা থেকে বার করে দিল, সে বাসায় যাওয়ার মানে কি? তুইও তো ওকে অপমান করেছিস, তাহলে আজ এই কথা কি করে বলছিস? মেয়েটা চলে গেছে, ভালো হয়েছে, এবার তুই তোর মতো থাক। আমি আমার মতো থাকবো মানে? ও আমার স্ত্রী, ওর উপর সব থেকে বেশি অধিকার আমার। ও বাপের বাসা কোথায় বলো, আমি কাজকে নিয়ে আসবো। বেকার মেয়েটাকে নিয়ে এসে কি করবি? তার থেকে বড় মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে। আম্মু, তুমি পাগল হয়ে গেলে নাকি? ডিভোর্স দেবো মানে? ও আমার স্ত্রী, আমার সন্তানের মা। আমি সব জানার পর ওকে কি করে ডিভোর্স দেবো?
একটা কথা যেন পুরো ঘরটাকে নীরবতা এনে দিল। ঘরের বাতাস ভারী হয়ে গেল, সব নিস্তব্ধ। রিকের মা রিকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রিভান সিঁড়ি দিয়ে নামছিল, রিক তার ডাইনিং রুমের দিকেই আসছিল। রিকের একটা কথায় সবার পা থমকে যায়। সবাই রিকের মুখের দিকে তাকিয়ে আছে, যেন তারা বিশ্বাস করতে পারছে না এক্ষুনি যেটা রিক বলল, রিধির গর্ভের সন্তান রিকের। কিন্তু সেটা কি করে সম্ভব? এবার রিকের মা নীরবতা ভেঙে প্রশ্ন করে, কি বললি তুই? রিদি মায়ের গর্ভের সন্তান তোর মানে? এসব তুই কি বলছিস? একদিন তুই নিজে ওই বাচ্চাকে অস্বীকার করেছিলি, তাহলে আজ কিভাবে? আম্মু, আমি তো জানতাম না। আমি আজকে জেনেছি রিধির গর্ভে যে একটু একটু করে বেড়ে উঠছে, সে আমারই সন্তান। এবার রিক্তা ও রিভান রিকের সামনে এসে বসে, বলতে শুরু করে, হ্যাঁ আম্মু, আমি যা বলছি সব ঠিক। আজ যখন রিধির আপু এলো, ওরা যখন আমার রুমে বসে কথা বলছিল, তখন আমি ল্যাপটপে সব দেখছিলাম, ওদের কথা শুনছিলাম। তখন রিধির আপুর কথা জানতে পারি। রিধি সেদিন সে ছেলেটার সাথে রাত কাটিয়েছিল, সে আর কেউ না, আমি নিজে। রিভান, তোর মনে আছে সে রাতের কথা? হ্যাঁ মনে আছে তো, ওই মেয়েটা নেশার ঘরে ছিল, কোনো কিছু শুনছিল না। হ্যাঁ হ্যাঁ, সেদিনও আমার রুমে এসেছিল, আর ওর সঙ্গে আমি। না চাইতে সব কিছু হয়ে গিয়েছিল। সেদিন আমি ভেবেছিলাম ও হয়তো শুধু মদের নেশা ছিল, কিন্তু পরে জানলাম ও সেদিন শুধু মদের নেশা ছিল না, ওকে ড্রাগও দেওয়া হয়েছিল। সাথে এমন একটা ওষুধ দিয়েছিল যে রিধি না চাইতেও। বাকিটা বলতে পারে না, তার নিজেরই খুব খারাপ লাগে। সে নিজেকে সংযত করে বলে, এতদিন আমি রিধিকে ভুল বুঝে এসছি। আমি ভাবতাম ও অনেক ছেলের সাথে রিলেশন করেছে, অনেক ছেলেকে ঠকিয়েছে, আর তাদের কোনো বাপের ফলই সন্তান। কিন্তু আজ বুঝতে পারছি রিধি সম্পূর্ণ নির্দোষ। ও কখনো কারো খারাপ চাইতে পারে না, ও কাউকে ঠকায়নি। ও তো আজ পর্যন্ত আমাকেই খুঁজে বেড়াচ্ছে। সেদিন রাতে ওর সাথে কে ছিল ও জানতো না, কারণ ও নেশার ঘরে ছিল বলে ওর কিছুই মনে নেই। আর আমি না বুঝে নিষ্পাপ মেয়েটাকে ভুল বুঝে এসছে, যেখানে সম্পূর্ণ দোষ আমার ছিল। অথচ আমি সেই মেয়েটাকে বাপে বলে দিলাম। আম্মু, আমার আগে চাই, ও আমার স্ত্রী, আমার সন্তানের মা। আমি আমার স্ত্রীর সন্তানকে কাছে চাই। আম্মু, আম্মু বলো না, ও কোথায়? কোথায় গেলে আমি পাবো আমার ভালোবাসার মানুষকে? আমি তো ওর বাপের বাড়ি কোথায় জানি না রে বাবা। আমি জানি ভাইয়া, আমি তোমাকে লোকেশন সেন্ড করছি, তুমি যাও, গিয়ে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। তাই হবে বোন, আমি তোর বন্ধুকে তোর কাছে ফিরিয়ে দেবো। এখন জলদি ঠিকানা দে। রিক তার লোকেশন সেন্ড করতেই রিক সেই লোকেশন নিয়ে রিধির বাসায় পৌঁছায়। কলিং বেল টিপতেই এনা এসে দরজা খুলে আর রিককে দেখে অবাক হয়ে বলে, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আপনি আমাকে চেনেন? জি চিনি তো, আপনি আমার একমাত্র দুলা ভাই, আমার আপুর হাজবেন্ড। আসুন আসুন, ভেতরে আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছে আপনার একমাত্র ওয়াইফ। আমরা একদিন আমার আপুটার কাছে নিয়ে আসতে পারলাম না, আর আপনি আমার আপুকে আনতে চলে এলেন, ঠিক না দুলা ভাই? কিছু করার নেই শালি সাহেব, আমি আমার ওয়াইফ ছাড়া থাকতেই পারছি না। এনা রিককে নিয়ে সোফায় বসাতে বসাতে বলে, জানেন দুলা ভাই, আমি আমার আপাইকে ভীষণ ভালোবাসি। দাঁড়ান, আপাইকে ডাকি, তারপর আপনাকে একটা কথা বলবো। আপাই, দেখে যাকে এসেছে। হ্যাঁ, এবার বলো কি বলতে চাইছিলে? জানেন দুলা ভাই, যখন আমি বাসায় আসি, বাসায় ঢুকে তো আমি অবাক, কারণ এতদিন আমি আপাইকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু আপাইকে পাইনি। আর আজকে যখন বাসায় ঢুকলাম, বাসায় ঢুকেই আমি আপাইকে দেখে অবাক। আমি তখন টাচুর মতো দাঁড়িয়ে গেছি। আপাই আমাকে বলছিল, একটু আগের ঘটনা। কি রে, কি দেখছিস ওইভাবে? আপাই, এটা সত্যি তুই? সত্যি তুই এ বাসায় ফিরে এসেছিস? কখন এলি, কিভাবে এলি? হ্যাঁ, এটা সত্যি আমি, তোর আপাই। আর আমাকে আপুই নিয়ে এসেছে। আমি একটু আগেই বাসে এলাম, বাসে এসে আম্মুর কাছে জানতে পারলাম তুই বিদেশ থেকে ফিরে এসে আমাকে নাকি অনেক খুঁজেছিলি। হ্যাঁ খুঁজেছিলাম তো, কিন্তু তোকে পাইনি। সরি বুনু, আমার জন্য তুই অনেক কষ্ট করেছিস। আর কোনো কষ্ট নাই, আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। সত্যি আপাই, আই লাভ ইউ আপাই। আই লাভ ইউ টু বুনু। বর্তমান। বুঝলেন দুলা ভাই, কিভাবে আমার আপাইকে পেলাম? আর এখন আপনি আমাদের আপাইকে দূরে করবেন? এখন বলো তো শালি সাহেব, তোমার আপাই কোথায়? ও
ওপরে যান, বাম হাতের প্রথম রুমটা আপায়ের। আপনি যান, আমি আম্মুকে গিয়ে বলি তার আদরের মেয়ের জামে এসেছে, ভালো কিছু তো খাওয়াতে হবে নাকি। বলে এনা উঠে চলে যায়। রিক উঠে সোজা রিধির রুমে গিয়ে দরজায় টোকা দেয়। রিধি দরজা খুলে এমন কাউকে দেখবে আশা করেনি। রিক রিধিকে কিছু বলতে না দিয়ে রিধিকে কোলে তুলে নেয়। রিধি ভয়ে রিকের গলা জড়িয়ে ধরে হাত পা ছুটতে লাগে আর বলে, এই কি করছেন? নামান আমাকে, পড়ে যাব তো। আর আপনি এখানে কি করে এলেন? আপনি তো আমার বাসার ঠিকানা জানেন না। কি ভেবেছিলি তুই ওই বাসা ছেড়ে এলে তুই বেঁচে যাবি? আমার যে অনেক হিসেব বাকি আছে। রিক, আপনি কেন এমন করছেন? আপনি তো আমাকে বিয়ে করতে চাননি। আমি যখন ওই বাসা থেকে চলে এসেছি তখন তো আপনার খুশি থাকার কথা। তাহলে আপনি আবার এখানে এসে কেন আমাকে কষ্ট দিচ্ছেন? এত সহজে তো তোমার মুক্তি নেই মিসেস রিক চৌধুরী। আমি ওখানে একা থেকে কষ্ট পাবো আর তুমি এখানে আপু বোন মা সবার সঙ্গে ভালো থাকবে, সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমার এখানে আসা। এখন আপনাকে এমন শাস্তি দেব যে আপনি চাইলেও আর আমাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারবেন না। প্লিজ আমাকে ছেড়ে দিন রিক। আমি আর কখনো আপনাকে না বলে কোথাও যাব না। সেটা তো পরের কথা, এখন যে ভুল করেছে তার শাস্তি আগে দিই, পরের কথা পরে হবে। বলেই রিক রিধিকে নিয়ে রিধির বেডে শুয়ে দেয়। রিধি ভয়ে গুটিয়ে যায়, চোখ খিচে বন্ধ করে নেয়। রিক আস্তে আস্তে রিধির মধ্যে নিজেকে আবদ্ধ করে। রিক রিধির পেটে তার হাত রাখে। রিধি কেঁপে ওঠে, তারপর আস্তে আস্তে স্লাইড করতে করতে ওপরে এসে রিধির বুকের ওপর হাত থামে। রিধি কেঁপে ওঠে। রিধি বাধা দিতে চায়, কিন্তু রিক যেন আজ পুরো উন্মাদ হয়ে গেছে। রিক ধীরে ধীরে রিধিকে উন্মত্ত করে, তারপর দুই হাতে ভর দিয়ে রিধির ঠোঁট চুষতে থাকে। গলায় ঘাড়ে ভেজা চুমুতে ভরিয়ে দেয়, মাঝে মাঝে বাইটও দেয়। রিধি ব্যথায় আহ বলে চিৎকার করে ওঠে, কিন্তু রিকের স্পর্শ যেন রিধিকে মাতাল করে তুলছে। রিধিও পারছে না নিজেকে আটকে রাখতে। সেও রিকের উন্মাদনায় সাড়া দেয়, যেটা রিকের ভালো লাগে। এইভাবে প্রায় 1 ঘন্টা কাটে। রিক রিধির বুকের আঁচল সরিয়ে সেখানে মুখ ডোবায়। রিক সেখানে চুমু দিতে লাগে। রিকের প্রতিটা স্পর্শ রিধিকে পাগল করে তুলছে। রিধি পারছে না নিজেকে কন্ট্রোল করতে। রিক যখন রিধির শাড়ি খুলে তার সঙ্গে আরও গভীরে উন্মাদ হতে চায়, তখনই রিধি কাপা গলায় রিকের কানের কাছে মুখ নিয়ে বলে, রিক, আমি প্রেগনেন্ট। এই অবস্থায় এস ঠিক না। রিধি এই কথাটাই যেন রিকের মধ্যে কার সব উন্মাদনা নিমেষেই উধাও হয়ে যায়। সে আস্তে করে রিধির ঠোঁটে চুমু দিয়ে রিধিকে জড়িয়ে ধরে পাশে শরীর এলিয়ে দেয়। আর রিধি রিকের দিকে মায়া ভরা চোখে তাকায় আর মনে মনে রিকের করা প্রতিটা স্পর্শ অনুভব করে। এই স্পর্শ তার খুব চেনা। হ্যাঁ, এই স্পর্শগুলোই তো তাকে সেদিন উন্মাদ করেছিল। তাহলে সে যেটা ভাবছে সেটাই সত্যি। সেদিন কি ওর সঙ্গে রিক? কথাটা মস্তিষ্কে নাড়া দিতে রিধি রিকের দিকে ঘুরে হালকা কাত হয়ে রিককে বলে, রিক, আপনি আপনি সেই মানুষ? কোন মানুষ? সেই দিন রাতে ওই ক্লাবে যার সঙ্গে আমি একটা রাত কাটিয়েছিলাম, ওটা আপনি ছিলেন? হ্যাঁ রিধি, ওটা আমি ছিলাম। তাহলে আপনি সেটা আগে বলেননি কেন? আমি নিজেই শখ ছিলাম। আমার মাথায় একটাই কথা ঘুরছিল যে তুমি আমাকে দেখার পরও আমাকে কেন চিনতে পারছিলে না। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি আরও ভাবছিলাম, যদি তুমি মদের নেশে আমার কাছে এসেও থাকো, একটু হলে তো আমাকে তোমার মনে থাকার কথা। কিন্তু আজ প্রায় 1 মাস আমাদের বাসায় ছিলে, আমার অফিসে আমার চোখের সামনে ছিলে, তাহলে কেন তুমি আমাকে চিনতে পারোনি? এসবই আমার মাথায় ঘুরছিল। আর আমি এটাও ভেবেছিলাম হয়তো তোমার চরিত্র খারাপ। তুমি আমার মতে অনেক ছেলের সঙ্গে। আমাকে ক্ষমা করে দাও জান, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। আজ আমার সব ভুল ভেঙে গেছে। তুমি কোনো ভুল করনি। তোমার ড্রাগস তো উত্তেজনার একটা মেডিসিন দিয়েছিল ওই বাস্টার্ড। হ্যাঁ, আমাকে আপু সব বলেছিল। আমারই বন্ধুরা আমাকে খারাপ করতে চেয়েছিল। সেই দিন ড্রাগসের নেশায় কি করেছি আমি নিজেও জানি না। তাই সেই দিন কিভাবে যেন তোমার রুমে চলে যাই। ভালোই করেছ। ভুল করেছিলে বলেই তো তোমার মতো একজনকে আমি আমার স্ত্রী হিসেবে পেলাম। তোমার গর্ভে আমার সন্তান। তবে আমি এমনই একজন বাপ যে নিজের সন্তানকে চিনতে পারেনি। আপনার কোনো দোষ নেই রে। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো আমিও এমন রিয়েক্ট করতাম। আমি খুশি যে আমি আপনার মতো একজনকে আমার জীবন সঙ্গী পেয়েছি। আর কখনো আমাকে দূরে করে দিবেন না রে। করবো না রিধি,
আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। আমিও আপনাকে খুব ভালোবাসি রিক। আমি বলেছিলাম না রিধি, এমন শাস্তি দেব যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না। পারলাম তো শাস্তি দিতে? এখন যাবে আমাকে ছেড়ে? হুম, কখনোই না। আপনাকে ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। আচ্ছা, আপনি এখানে কি করে এলেন? রিক রিধিকে নিজের বুকের ওপর নিয়ে কপালে ও ঠোঁটে একটা চুমু দিয়ে 2 হাতে রিধিকে জড়িয়ে ধরে কানের লতিতে কিস করে বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমার বোন তোমার বন্ধু? ওহ শিট, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। রিক্তা আমার উপর রেগে আছে, তাই না? না, ও রেগে নেই। আম্মু ওকে সব বলেছিল। ওই আমাকে ঠিকানা দিয়ে বললেও তোমাকে নিয়ে যেন বাসায় ফিরে। এখন যাবে তো? যাব তো। আপনার সঙ্গে যাব না তো কার সঙ্গে যাব? তবে রিক, যদি আজকের রাতটা থাকতাম ভালো লাগতো। কতদিন পর আব্বু আম্মু আপু বনু সবাইকে পেলাম। আচ্ছা ঠিক আছে, থাকো। তুমি কি রাগ করলে যান? হুম, রাগ করবে কেন? রাগ করার প্রশ্নই আসে না, কারণ আমি তো আমার বউকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তাই রাগ করার প্রশ্ন আসে না। আপনি এখানে থাকবেন সত্যি? কি মনে হয় তোমাকে ছেড়ে আমি একা থাকতে পারবো? রিধি রিকের চোখের দিকে তাকিয়ে মজা নেওয়ার জন্য বলে, এতদিন তো আমাকে ছেড়ে ভালোই ছিলেন। হ্যাঁ ছিলাম, তখন তার বউ ছিলে না। আর যখন বউ হলে, তোমাকে ভালোবেসে যখন কাছে টানতে পারছিলাম না, তখন কত কষ্ট হয়েছিল তুমি জানো? মানে আমাকে ভালোবেসে কাছে টানতে পারেননি মানে কি রিক? তোমাকে বিয়ের আগে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমাকে বড় আগে তোমার প্রেগনেন্সির খবর আমাকে পাল্টে দেয়। তখন কি করবো বুঝতে পারছিলাম না। সরি জান। রিধি এবার রিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে রিকের কথা বন্ধ করে দেয়। 2 মিনিট পর মুখ তুলে রিকের চোখে চোখ রেখে বলে, চুপ। আর একটা ফালতু কথা না। যা হয়েছে সব ভুলে যান। আজ থেকে আমরা নতুনভাবে বাঁচব আমাদের সন্তানকে নিয়ে। রিধি তখনও রিকের বুকের ওপর শুয়েছিল। রিধির শাড়ি এলোমেলো, ব্লাউজের হুক খোলা। রিধি রিকের সঙ্গে মিশে আছে। রিকের অবাধ্য হাত রিধির সারা শরীরে বিচরণ করছে। রিধি রিকের এমন কাজে কেঁপে কেঁপে উঠছে। রিক থামছে না। রিধি বাধা দেওয়ার চেষ্টা করছে। রিক শুনলে তো। রিক আবারও ভেজা চুমুতে ভরিয়ে দেয় রিধির সারা শরীর। এবার রিধি রিককে চুমু দেয়। একটা সময় দুজনেই হাঁপিয়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে ইতুর মা অনেক ডিশ রান্না করে নতুন জামাইয়ের জন্য। ইতু এনা বসে গল্প করছিল। ইতুর মা সব রান্না কমপ্লিট হতে এনাকে বলে রিধিকে ডাকার কথা। ইতু এনাকে বলে, যা বনু, হৃদকে ডেকে নিয়ে আন, অনেক রাত হলো। আপু যাচ্ছি। বলে এনা সিঁড়ি বেয়ে ওপরে যায়। তখনও রিধি রিকের বুকে। রিধি কয়েকবার নামাতে বলেছিল। রিক বলেছিল, আমি আমার বউ বাচ্চাকে আমার বুকে রেখেছি, তোমার সমস্যা কোথায় হচ্ছে? চুপচাপ শুয়ে থাকো, যখন ওঠার তখন উঠবো। রিকের কথায় রিধি লজ্জা পেয়ে সেই যে গুটি মেরে শুয়েছিল এনার ডাকে দুজনের হুঁশ ফিরে আসে। রিধি নামতে নিলে রিক বাধা দেয়। তারপর আস্তে করে রিক উঠিয়ে রিধির শাড়ি ঠিক করে পরিয়ে দিয়ে বলেছিল, তুমি আস্তে আস্তে নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে, জলদি আসুন। 1 সপ্তাহ পর ইতুর ও শুভ ডিভোর্স হয়ে গেছে। এনা ইতুকে জিজ্ঞেস করেছিল মন খারাপ কিনা। ইতু জানিয়েছিল মন খারাপ হবে কেন, বরং ওই মিথ্যেবাদী ধোঁকাবাজের থেকে মুক্তি পেয়ে সে অনেক খুশি। এদিকে এনা রিজুকে বলে তাদের বাসায় নিয়ে যেতে। এতদিন অনেক বাহানা দিয়ে ঘুরিয়েছে, আজ আর রক্ষে নেই, তাই বাধ্য হয়ে এনাকে নিয়ে বাসায় আসে। বাসার সামনে আসতে এনার পা থমকে যায়। এনাকে দাঁড়িয়ে পড়তে দেখে রিজু বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন ফুল? চলো ভিতরে যাই। রিজু, এটা তোমার বাসা? হ্যাঁ, কেন? বাসা পছন্দ হয়নি? না, বাসা কেন পছন্দ হবে না? প্রবলেম তো অন্য জায়গায়। অন্য জায়গা মানে? মানে হচ্ছে এটা আমার আপায়ের বান্ধবীর বাসা। কিছুদিন আগেই এখানে এসেছিলাম আপায়ের খোঁজে। কি বলছো? তোমার আপাইয়ের বন্ধু মানে? মানে হচ্ছে এই বাসায় একমাত্র মেয়ে রিক্তা, উনি আমার আপায়ের বান্ধবী। রিক তো তোমার আপুর ফ্রেন্ড, তাহলে তো একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? সারপ্রাইজ বললেই তো শেষ হয়ে যায়, একটু ওয়েট তো করো। এখন চোখ বন্ধ করে আমার সঙ্গে চলো। চোখ কেন বন্ধ করব?
আমাকে বিশ্বাস নেই তোমার? আছে তো, কিন্তু কোনো কিন্তু নয়, যেটা বললাম সেটা করো। এনা আর কোনো প্রশ্ন না করে রিজুর সঙ্গে যেতে লাগে। রিজু দরজা নক করতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দাঁড়ায়। রিজুকে দেখে সাইড হয়ে দাঁড়ায়। রিজু এনার হাত ধরে ডাইনিংয়ে যেতেই রিক্তা ও রিধির সঙ্গে দেখা হয়। রিধি এনাকে দেখে অবাক হয়। রিধি কিছু বলতে যাবে তার আগেই রিধি ইশারায় চুপ থাকতে বলে। এমন সময় রিক্তার মা এসে এনাকে দেখে বলে ওঠে, আর তুমি এখানে? আর তুমি চোখ বন্ধ করে রেখেছো কেন? এনা রিকের মায়ের গলার আওয়াজ শুনে চোখ খুলতেই দেখতে পায় সামনে রিক্তা, রিধি ও রিকের মা দাঁড়িয়ে আছে। রিধিকে দেখে এনা খুশি হয়ে বলে ওঠে, আপাই তুই এখানে? আন্টি, রিক্তাপুর, তোমরা সবাই? এনার প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরে রিধি প্রশ্ন করে, তার আগে বল, তুই রিজু ভাইয়ার সঙ্গে কি করছিস? হুম হুম। আমি ইয়ে মানে টানে ছাড়, আর সবটা বল। এনা কিছু বলবে তার আগে রিজু সবাইকে সব বলে দেয়। আর এও বলে এনাকে রিধি যে তার ভাবি। সব শুনে তো সবাই অবাক। রিকের বাবা রেগে যায়। রিক তার বাবাকে বলে, বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আগে রিজুকে জিজ্ঞেস করে বিয়ের কথা দাও। তুমি আমার কথা শোনো নাই, এখন সামলাও। এদিকে রিকের মা রিধি ও রিক্তা এনা ও রিজুর রিলেশনে খুব খুশি। এমন সময় এসে রিজুর কথা শুনে খুব রেগে যায়। সে মনে মনে বলে, এরা দুই বোন মিলে আমার সব প্ল্যান পানি ঢেলে দিল, তো এদের আমি ছাড়বো না। বলে চলে যায়। এদিকে রিকের বাবা এনাকেও মেনে নেয় না, কিন্তু বাসার আর সবাই রাজি। তাই ঠিক হয় এনা আর রিজুর বিয়ের ব্যবস্থা করবে। ওইদিকে আজ রিফানের মা রিফানকে ডেকে পাঠায়। রিফান যেতে রিফানের মা বলেন, রিভু, তোর জন্য মেয়ে দেখেছি, কাল ছেলের বাসায় যাব কথা বলতে। আম্মু, আমি বিয়ে করতে চাই না। চুপ থাক, আর যা বললাম তাই করবি। 2 দিন পর আজ চৌধুরী বাড়ির সবাই রীতির বাবার বাসায় যায়। বাড়িতে খুশির আমেজ। ইতু মন খারাপ করে নিজের রুমে বসে আছে। সে চায় না তার মতন ভাগ্য তার বোনদের হোক, কিন্তু 2 বোনের জন্য সেটাও করতে পারল না। ইতু বাইরে আসতেই দেখতে পায় ইকরাম বসে আছে, মুখে হাসি, তার পাশে রিক, রিজু। তাদের সবাইকে আশীর্বাদ করছে তার বাবা। ইতু অবাক হয়, সে কি বলবে বুঝতে পারে না। ইতুর মুখ দেখে ইকরাম সবাইকে বলে সে ইতুর সঙ্গে আলাদা কথা বলতে চায়। এই কথা শুনে তো ইউ আর শক। এই ছেলে সবার সামনে বলছে সে ইতুর সঙ্গে কথা বলবে। ইতু সব শুনে অবাক হয়। যখন ইকরামের কথায় বাসার সবাই সম্মতি দেয়, এনা ও রিধি ইতুকে তাদের রুমে নিয়ে গিয়ে বলে সেখানে কথা বলতে। এনা রিধি চলে গেলেই ইতু প্রশ্নবোধক দৃষ্টিতে ইকরামের দিকে তাকিয়ে থাকে। তখন ইকরাম আস্তে আস্তে ইতুর সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, ইতু, আমি আপনাকে আজও ভালোবাসি। আমি এবার পিছিয়ে যাইনি, আগেরবার পিছিয়েছিলাম কারণ আপনি ওই শুভকে ভালোবাসতেন, কিন্তু সে আপনাকে ধোঁকা দিয়েছে। আমি আপনাকে ধোঁকা দেব না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার পরিবারকেও জানিয়েছি, তারা সবাই রাজি। শুধু আপনি রাজি হলেই আমাদের বিয়ে হবে। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন, তবে আজ আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো আপনার সামনে আসব না। ইকরামের কথায় ইতু যেন পাথর হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কয়েক মুহূর্তে সব নিস্তব্ধ। ইতুকে চুপ দেখে ইকরাম বুঝতে পারে ইতু তাকে চায় না, তাই সে সেখান থেকে চলে আসতে নাই। তখনই ইতু দৌড়ে এসে ইকরামের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইতুর এমন কাণ্ডে ইকরাম অবাক। সে কি বলবে বুঝতে পারে না। ইতু শক্ত করে ইকরামের পিঠের শার্ট খামচে ধরে কান্না করতে করতে বলে, আপনি প্লিজ যাবেন না। আমার আপনার মতো একজন মানুষ চাই, যে নিঃস্বার্থভাবে শুধু আমাকেই ভালোবাসে। এরকম একটা মানুষকে আমি কি করে ফিরিয়ে দিই বলুন? কিছুক্ষণ পর ইতু ও ইকরাম বাইরে আসে। এনা ও রিধি জিজ্ঞেস করতেই ইতু সম্মতি জানায়। সবাই খুব খুশি। এনা ও রিজুর এঙ্গেজমেন্ট করে রাখে। ইতু ও ইকরামের বিয়ে পড়িয়ে দেয়। সঙ্গে রিধি ও রিকের বিয়েও হয়। রিক্তা রিধির কানের কাছে মুখ নিয়ে বলে, তোদের জন্য সারপ্রাইজ আছে। রিক্তা আর কিছু বলবে তার আগেই বড়রা ওদের সবাইকে একসঙ্গে আসতে বলে বাসায় ফিরে যায়। ইকরাম ইতুর বাসায় থেকে যায়, কারণ ইকরাম অনাথ। তাই ইতুর বাবা চায় ইকরাম যেন তাদের সঙ্গে থাকে। প্রথমে ইকরাম রাজি না হলেও পরে ইতুর জন্য রাজি হয়। ওদের বাসর ঘরে পৌঁছে দিয়ে রিধি, রিক ও রিজুরা
বাসায় ফিরে আসে। এনা নিজের রুমে গিয়ে রিজুর সঙ্গে মেসেজ খেলা করে। তারা বাসায় পৌঁছাতে রিজু নিজের রুমে চলে যায়। রিক্তা ও রিধিকে রিকের রুমে রেখে চলে যায়। রিধি রিকের রুম আজ আবার যেন নতুন করে দেখছে, অন্যরকম একটা অনুভূতি। পুরো রুম কাঁচা ফুল, বেলুন, মরিচ বাতি, আলো দিয়ে সাজানো, রাজকীয় ব্যাপার। ফুলের ঘ্রাণে রুমটা মমা করছে। রিধি ফুলগুলো ছুঁয়ে দেখছে। এমন সময় রুমটা অন্ধকার হয়ে যায়। রিধির ভয় করছে। সে চিৎকার করতে যাবে, তার আগেই কেউ তার মুখ চেপে ধরে। কিছুক্ষণ ছটফট করে তারপর শান্ত হয়ে যায়। আধা ঘন্টা পর রিক রুমে এসে দেখে রুম ফাঁকা, রিধি নেই। রিক এদিক ওদিক দেখে, ওয়াশরুম চেক করে কোথাও নেই। তখন রিক্তাকে ডেকে জিজ্ঞেস করে। রিক্তা জানায় সে রিধিকে ওদের রুমে অনেকক্ষণ রেখে এসেছে। পুরো রুম খুঁজে রিধিকে না পেয়ে রিকের টেনশন হয়। এমন সময় রিকের নজর মেঝেতে পড়ে, যেখানে হালকা রক্তের দাগ আর রিধির কয়েকটা চুড়ির ভেঙে পড়ে আছে। রিকের বুঝতে বাকি নেই কি হয়েছে। এমন সময় একটা কল আসে। কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত মানুষের কথা শুনে রিকের মাথা রাগে গরম হয়ে যায়। কপালের শিরাগুলো ফুলে উঠেছে। রিক সবাইকে আসছে বলে বেরিয়ে যায়। ওইদিকে রিজুর কাছে কল আসে, এনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসে। রিজু ও রিক দুজনে কিডন্যাপারদের ঠিকানায় পৌঁছায়। রিক ও রিজু দাঁড়িয়ে আছে একটা পুরো বাড়ির সামনে। রিক চিৎকার করে ডাকে কিডন্যাপারকে। তখনই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে দুটো ছেলে ও একটা মেয়ে। রিক তাদের দেখে রেগে বলে, তোদের সাহস কি করে হয় ওদের কিডন্যাপ করার? বুঝেছি, তোদের মরার পালক গজিয়েছে। আজ তোর সামনে তোর বউয়ের ইজ্জত নিব, দেখি তুই কি করতে পারিস। তোর জন্য দুইবার ভোগ করতে পারিনি। আগেও পারিস না, এখনো পারবি না, শালা বাস্টার্ড। আর এস, তুমি একটা মেয়ে হয়ে কি করে জানো ওদের সাথ দিচ্ছ? কারণ ওই দুই বোনের জন্য আমার প্ল্যান বরবাদ হয়েছে, সেই বদলা তো আমাকে নিতেই হবে। শুভ ও এসের লোকেরা রিজু ও রিককে বেঁধে ফেলে। তাদের সামনে পি ও শুভ এনা ও রিধির দিকে এগিয়ে যাচ্ছে। রিধি ও এনা না না বলে চিৎকার করছে। এমন সময় ইকরাম ও রিভান আসে। আস্তে আস্তে রিক ও রিজুর বাঁধন ঘুরে সবার উপর ছাপিয়ে পড়ে। শুভ ও পিকে একে অনেক মারে রিজু, রিক, রিভান। তারপর ইকরামের কথায় সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবাই যে যার বাসায় ফিরে যায়। রিধি বাসায় গিয়ে রিক্তা ও তার মাকে জড়িয়ে ধরে। রিক তার বাবাকে এসের ব্যাপারে সব বলে। সব শুনে তিনি অবাক হয়। তারপর সবাই যে যার রুমে যায়। রিধি বিছানায় বসে আছে। রিক সাবান নিয়ে বাইরে এসে দেখে রিধি বসে আছে। রিক রিধিকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে বলে। রিধি আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে বাইরে আসতেই রিক তাকে কোলে উঠিয়ে নেয়। রিধি ভয়ে রিকের গলা জড়িয়ে ধরে বলে, এসব কি করছেন রিক? ছাড়ুন। আজ কোনো ছাড়াছাড়ি নেই। আমি আজ উন্মাদ রিক। আই ক্যান নট কন্ট্রোল এনিমোর। আপনি ভুলে যাচ্ছেন কেন? আমি প্রেগনেন্ট। এই অবস্থায় এসব কি করে? জান, ফিজিক্যাল হওয়া ছাড়াও অনেক কিছু করা যায়। তা আজ আমাকে আটকাতে আসবে না। আজ শুধু তুমি আমার। বলে রিক রিধিকে বিছানায় শুয়ে দেয়। তারপর রিক রিধির মধ্যে মত্ত হয়। প্রথমে রিধির ঠোঁটে আলতো করে কিস করে। তারপর আস্তে আস্তে পেটের কাছে গিয়ে রিধির পেটে তার ঠোঁট ছোঁয়ায়। রিধি রিকের পরশে কেঁপে কেঁপে ওঠে। শরীরের উন্মাদনা রিধিকে পাগল করে দিচ্ছে। রিক ছোট্ট ছোট্ট চুমুতে রিধির গলা, কাঁধ, ঠোঁট, মুখ আস্তে আস্তে গলদেশ ছেড়ে সারা শরীর রিকের বিচরণ করে। রিকের প্রতিটা স্পর্শ রিধি অনুভব করায় রিধি উন্মাদনায় রিককে নয়নের মধ্যে মিশিয়ে নিতে চায়। সারা রাত চলে রিকের রোমান্টিক অত্যাচার। রিক রিধিকে এক ফোঁটাও ঘুমোতে দেয়নি। রিধিও তার পাগল পুরুষটার অত্যাচার ভালোবেসে সহ্য করে গেছে। ওইদিকে ইকরামও সমান, না তার থেকে বেশি অত্যাচার করেছে ইতুকে। ইতু শেষ রাতে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে ইকরাম ইতুর হাতে মারও খেয়েছে। ইকরাম হাসি মুখে তা সহ্য করেছে। ইকরাম ইতুকে নিজের বুকে মিশিয়ে কথা দিয়েছে সারা জীবন এমন রোমান্টিক অত্যাচার করবে। ইতুও ভালোবেসে তা গ্রহণ করেছে। সকাল 10টা, চৌধুরী ভিলা। ডাইনিং রুমের সোফায় বসে সবাই গল্প করছে। রিধি চা নিয়ে তার শ্বশুরমশাইকে দিলে তিনি রিধিকে আশীর্বাদ করেন। রিধি আজ খুব খুশি। এমন সময় রিকের মা রিকের বাবাকে বলে, শুনুন না, হ্যাঁ বলো। বলছি ছেলে দুটো তো গতি হয়ে গেল, এখন একমাত্র মেয়ের জন্য তো ভাবতে হবে। ভাবা ভাবে বাদ দে সই, তোর মেয়ে তো আমার ছেলের বউ হবে। দরজায় দাঁড়িয়ে রিভানের মা কথাটা বলে ওঠে।
রিভানের মাকে দেখে সবাই অবাক। রিক, রিজু সবাই সেদিকে তাকায়। দেখে দরজায় রিভান, রিয়ান, তার মা ও লিনা দাঁড়িয়ে আছে। রিকের মা তাদের ভেতরে আসতে বলে। রিভানের মা ভেতরে আসতে সবাই তাকে বুঝতে বলে। রিকের মা রিভানের মাকে বলে, সই, তুই আমার মেয়েকে তোর ছেলের বউ করবি মানে কি? আর তুই আমার মেয়েকে চিনিস? আরে না, আমি তো কাল পর্যন্ত জানতাম না রিক্তা মামুনি তোর মেয়ে। আমি তো তোর বাসার সামনে এসে জানলাম রিক্তা তোর মেয়ে। সই, দেখ, আমার ছেলে রিভানকে তো তুই চিনিসই। আমি ওর জন্য রিক্তা মামুনিকে পছন্দ করি। রিক্তা মামুনির বাসা জানতাম না। আমার ছোট ছেলে রিয়ান বলল ও বাসা জানে, তাই ওকে নিয়ে যখন আসলাম ও তোর বাসা দেখিয়ে বলল রিক্তা এই বাড়ির একমাত্র মেয়ে। ব্যাস, তখনই বুঝতে পারলাম রিক্তা মামুনি তোর মেয়ে। এখন বল, তোর মেয়েটাকে আমাকে দিবি? দেখ সই, আমি কেমন ধরনের মানুষ সেটা তুই জানিস, তাই বলছি আমি আমার মেয়ের অমতে গিয়ে বিয়েতে কথা দিতে পারবো না। এখন মেয়ে রাজি হলে আমার বা আমার পরিবারের কোনো অমত থাকবে না। তাই দ্বারা আমি রিক্তাকে ডাকি, ও যেটা বলবে সেটাই হবে। রিদি, যা তোর ফ্রেন্ডকে ডেকে আন। রিধি সম্মতি জানিয়ে ওপরে রিক্তার রুমে যায়। রিক্তা কলেজের জন্য রেডি হচ্ছিল। এমন সময় রিধি গিয়ে রিক্তাকে বলে, বান্ধবী, কলেজে পড়ে যাস, এখন নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। রিধির কথা শুনে রিক্তা অবাক হয়ে তার দিকে তাকায়। রিধি বেশি কিছু না বলে রিক্তাকে নিয়ে নিচে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে রিভান ও তার পরিবারের মানুষকে দেখতে পায়। রিক্তা অবাক হয়। রিক্তার মা রিক্তাকে রিভানের কাছে বসিয়ে সব ঘটনা বলে। রিভান চুপচাপ বসে আছে আর চোখে রিক্তাকে দেখছে। রিক্তা সবার দিকে তাকিয়ে বিয়েতে মত দেয়। সবাই রিক্তার এই ডিসিশনে খুশি হলেও একজন খুশি হতে পারল না। সবাই যখন কথায় মগ্ন, সে রিক্তাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এসব কি ঋতু? তুই এত জলদি বিয়েতে রাজি কি করে হয়ে গেলি? তোর পুলিশ? আরে পাগল মেয়ে, তুই এটুকুই বুঝতে পারলি না? ওটাই আমার পুলিশ। হোয়াট? সত্যি? হ্যাঁ, শোন না ইয়ার, কি হলো? ওর সঙ্গে আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দিই না ইয়ার। ওকে, দেখছি। বলে রিধি রিককে বলে রিভান আর রিক্তার কথা বলার ব্যবস্থা করে দেয়। ছাদের দুই দিকে দুই জুটি, একদিকে রিক্তা রিভান, অন্যদিকে রিক রিধি। চারজন মিলে গল্প করতে থাকে। এদিকে রিভান ও রিক্তার বিয়ের ডেট ফিক্সড হয়। 1 সপ্তাহ পর বিয়ে। সবাই হাসি খুশি আনন্দে কাটায়। রিক রিধিকে আগলে আগলে রাখে। রিজু এনার পিছু পিছু ঘুরছে। এরপর ওদের পালা। ইকরাম ও ইতুর যত্ন করে। শুভ, জুই, পিকে ও এসের কঠিন শাস্তি। 3 বছর পর রিক ও রিধির ছেলে হয়েছে। নাম রেখেছে রক্তিম চৌধুরী। রিক্তা ও রিভানের একটা মেয়ে, নাম রামিসা। ইকরাম, ইতু বাচ্চার জন্য ট্রাই করছে। ইতুর একটু প্রবলেম, তাই বাচ্চা হতে সমস্যা হচ্ছে। রিজু ও এনার বিয়ের 1 বছর পূর্ণ হলো। তারই সেলিব্রেশন আজ। জ্যাক ও লারা এসেছে লন্ডন থেকে শুধুমাত্র এনার জন্য। জ্যাক লারা রিলেশনে গেছে 6 মাস হলো। রিয়ান ও লামিয়ার বিয়ে হয়েছে 3 মাস হলো। পার্টি শেষ করে যে যার ক্লান্ত শরীর নিয়ে আপন মানুষের সঙ্গে চলে যায়। ওইদিকে রিধি রক্তিমকে তার দাদু দিদার কাছে দিয়ে সে বিছানা ঠিক করছে। এমন সময় রিক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রিধিকে কোলে তুলে নেয়। রিধি ভয় পেয়ে 2 হাত দিয়ে রিকের গলা জড়িয়ে ধরে, বলে, আই লুচু বেটা, কি করছেন? ছাড়ুন, কত রাত হলো, হিসাব আছে? দুষ্টামি বাদ দিয়ে ঘুমান। হুম, আজ কোনো কথা শুনছি না। আমার ছেলের জন্য একটা বোন চাই, তাই আজ তোমার কোনো কথাই শুনছি না। বলে রিক রিধিকে শুইয়ে দিয়ে প্রথমে গাল, তারপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা রিধির চুলের ভাঁজে প্রবেশ করায় রিক। রিধির লম্বা চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে। অতঃপর সেভাবে ধরে রেখে হিসিয়ে বলে, আজ আমি একটু বেশি মোড়ে আছি জান, সহ্য করতে পারবে না আমায়? আমি তোমাকে কষ্ট দিতে চাইছি না, কিন্তু হয়তো একটু বেশি কষ্ট পাবে, একটু সহ্য করে নিও জান। প্রথমে শুধু আলতো ছোঁয়া, নরম উষ্ণ ভালোবাসায় ভরা। তারপর ধীরে ধীরে চুমু গভীর হতে লাগলো। রিক রিধির নিচের ঠোঁটটা আলতো করে চুষে নিল, তারপর উপরেরটায়। রিধি প্রথমে একটু কাঁপলো,
তারপর ধীরে ধীরে নিজেকে ছেড়ে দিল। তার হাত দুটো অনিচ্ছায় রিকের খোলা বুকের ওপর উঠে এলো। আঙুলগুলো তার উষ্ণ ত্বকে হালকা চাপ দিয়ে ধরল। চুমু চলতেই থাকলো, আরো গভীর, আরো আবেগপূর্ণ। এইভাবে কখন যে দুজনে চরম মুহূর্তে পৌঁছে গেল কেউ টের পেল না। শুরু হলো দুজনের গভীর রোমাঞ্চ। ওদের দুজনের এই ভালোবাসা যেন জীবনভর এভাবেই থাকে, এই কামনা করি।